আসসালামু আলাইকুম। সবাই আশা করি খুবই ভালো আছো। আমরা এখন তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য যে আসলে কোশ্চেন গুলান, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন গুলান, সেই কোশ্চেন গুলো আমরা সমাধান করার চেষ্টা করব। আমার কথা ক্লিয়ার হচ্ছে কিনা, আমাকে দেখতে পাচ্ছ কিনা, এবং আমার পিছনে বোর্ডটা তোমরা সঠিকভাবে দেখতে পাচ্ছ কিনা, এটা আমাকে কমেন্ট করে জানাও। যেহেতু স্যার ইতিপূর্বে আমাদের সাথে কথা বলেছে, যারা লাইভে আমাদের সাথে যুক্ত আছো তাদেরকে সবাইকে ধন্যবাদ, এবং যারা জুমে আছো তাদেরকেও তো অসংখ্য ধন্যবাদ, তারা তো আছোই। আচ্ছা, আমরা পঞ্চম শ্রেণীতে এই যে বৃত্তি পরীক্ষাটা দিব, বৃত্তি পরীক্ষাটা আসলে স্কলারশিপ একটা এক্সাম আমাদের। আর এখানে হচ্ছে কম্পিটেন্ট অনেক অনেক স্টুডেন্ট বৃত্তি পরীক্ষা দিয়ে থাকবে সাধারণত, কিন্তু এখানে আমাদের কিছু কিছু জায়গা আছে যেখান থেকে আমাদের মার্কগুলান ক্যারি করা সহজ হবে, মার্কগুলান নেওয়া আসা সহজ হবে। তার মধ্যে একটা অন্যতম জায়গা হচ্ছে গণিত, যেখানে তুমি 100-তে 100ই পেতে পারো, এবং এখানে ভুল মানে তোমার মার্ক কাটার কোনো অপশন থাকবে না। তুমি যদি সঠিকটা লিখো অবশ্যই তুমি 100-এ 100 মার্ক পাবা। এই কারণে আমি চাইবো তুমি বা তোমরা সবাই আমার সাথে এই সেশনটাই আমার সাথে যুক্ত থাকো, এই জার্নিতে আমার সাথে যুক্ত থাকো। ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিচ্ছি যে তোমাদের এর পরবর্তীতে বৃত্তি পরীক্ষায় কোশ্চিন দেখে মনে হবে যে স্যার আপনার কোশ্চিন পড়ছিলাম, আমাকে আর এক্সট্রা কোনো কোশ্চিন আর পড়তে হয় নাই, আমি এই কোশ্চিন দ্বারাই সমস্ত কোশ্চিনের সুন্দর মতন সমাধান করতে পারছি, এবং 100 মার্ক পাওয়ার একটা সম্ভাব্য কোশ্চিন আমি তৈরি করার চেষ্টা করছি। আশা করি তোমরা আমার সাথে থাকবে। আর যারা ফেসবুকে লাইভ আসো তারা সব বন্ধুদের এই লিঙ্কটা শেয়ার করে দাও, এবং তোমরা কমেন্ট করো আর তোমাদের বন্ধুদেরও শেয়ার করে দাও। আমরা এখন তাহলে ক্লাস শুরু করলাম। তাহলে এখন আমাদের ক্লাস আমার সংক্ষিপ্ত পরিচয় ইতিপূর্বে দেওয়া হয়েছে। পঞ্চম শ্রেণীর ক্লাসে মোহাম্মদ শাহরিয়ার জামান সম্পদ, আর বিএসসি অনার্স ইন ম্যাথমেটিক্স। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট পার্টে চলে গেলাম। তাহলে আমাদের কোশ্চিন প্যাটার্ন বুঝতে হবে। আচ্ছা, আমি যদি কোশ্চিন সম্পর্কে ভালো ধারণা না জানি, বা আমার কোশ্চিন সম্পর্কে ভালো ধারণা না থাকে, তাহলে আমি কিভাবে আসলে প্রশ্নগুলোর সমাধান করব? দেখো, এই মুহূর্তে অনেকেই লাইভে আছো, অনেকে আমাদের সাথে জুমে আছো, তাহলে তারা একটু দেখার চেষ্টা করো আসলে অনেকেই কোশ্চিন কেমন হবে, কিভাবে কোশ্চিন করব, আর কি আনসার করব, কিভাবে আমাদের সঠিক কি হবে সেটা আমরা জানি না। সেটা আমরা আসলে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা জানার চেষ্টা করব। খেয়াল করো খেয়াল করো তাহলে আমাদের এখানে বলছি কি, সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখতে হবে। সঠিক প্রশ্নের উত্তরটি কি লিখতে হবে? উত্তরপত্রে লিখতে হবে। তাহলে কোশ্চেন কি দেওয়া আছে খেয়াল করো। কোশ্চেন দেওয়া আছে, আমি তোমাদের সুবিধার্থে আমি প্রত্যেকটা অধ্যায়ের কি কি নাম, কি কি প্রক্রিয়া আসবে, কিভাবে করব আমরা, প্রত্যেকটা জিনিস আমি ধরে ধরে স্লাইডটা তৈরি করা হয়েছে, এবং তোমাদের জন্য যেন ফ্রেন্ডলি হয় পড়াশোনা করতে, সেই কাজটা আমরা করার চেষ্টা করেছি। ঠিক আছে, তাহলে আমরা এখন বোঝার চেষ্টা করি। তাহলে আমরা আসলে কি করব? তাহলে দেখো, প্রথম কোশ্চেনটা দেওয়া আছে গুণক, তাই না? তাহলে সমান কি হবে? এটা সঠিক এমসিকিউ টাইপের কোশ্চেন। তাহলে এই সঠিক উত্তরটা আমাদের খাতায় লিখতে হবে। আমাদের এরকম 4টা অপশন থাকবে, ক, খ, গ, ঘ, 4টা অপশন থাকবে। এর মধ্যে যেটা সঠিক উত্তর হবে সেই সঠিক উত্তরটা আমাদের কি করতে হবে? লিখতে হবে। ক্লিয়ার? সঠিক উত্তরটা আমাদের কি করতে হবে? খাতায় লিখতে হবে। আচ্ছা, তাহলে খেয়াল করো, এখানে আমাদের কোশ্চেনে কি দেওয়া আছে? কোশ্চেনে যেটা দেওয়া আছে সেইটা যদি আমরা করি, তাহলে আমাদের কি হবে? উত্তর হবে গুণফল। গুণ্য যোগ গুণক ইকুয়াল গুণফল। বুঝা গেছে কথা? আমার বুঝতে পারতেছো? হ্যাঁ, গুণফল। ভেরি গুড। অনেকে আনসার করে বলছে স্যার ঝাপসা দেখা যায়। আচ্ছা, আমরা একটু ঠিক করার চেষ্টা করতেছি। কোশ্চেনটা আমরা প্রথম কোশ্চেনের উত্তর পেয়ে গেছি। প্রথম কোশ্চেনের উত্তর পেয়ে গেছি। দ্বিতীয় কোশ্চেনটা কি দেওয়া আছে খেয়াল করো। দ্বিতীয় কোশ্চেন দেওয়া আছে, গুণফলকে গুণক দিয়ে ভাগ করলে কোনটি পাওয়া যায়, তাই না? তাহলে গুণফলকে গুণক দ্বারা ভাগ করলে কোনটি পাওয়া যায়? অবশ্যই তোমরা জানো, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই জানো এই জিনিসগুলো আমরা জানি। হ্যাঁ, অনেকেই বলছে গুণ্য, তাদের উত্তর সঠিক হয়েছে। যারা বলছে গুণ্য তাদের উত্তর কি হয়েছে? সঠিক হয়েছে। হ্যাঁ, ধন্যবাদ। যারা লাইভে আছো তারা কমেন্ট করে জানাও।
যারা লাইভে আছে কমেন্ট করে জানাও উত্তরটি কি হবে আর উত্তরটি সঠিক উত্তরটা কি। আর যারা এখনো যুক্ত হতে পারে নাই, তোমার অনেক বন্ধু বান্ধব আছে যারা আসলে বৃত্তি পরীক্ষা দিবে, তাদেরকে শেয়ার করো, তাদের সাথে যুক্ত হও এবং আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করো। তাহলে একটু সময় আমাদের সাথে থাকো, আমি চেষ্টা করব তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আমরা সমাধান করার চেষ্টা করব। এখন পরের কোশ্চেন বলছে 999, ঠিক আছে? তাহলে আমি লিখবো হচ্ছে 999 ইন্টু, স্যার এটা তো অনেক বড় হয়ে যাচ্ছে না কোশ্চেনটা করার জন্য? স্যার এটা কি আমি এটা আসলে যদি করতে চাই তাহলে অনেক অনেক হেলদি হয়ে যাবে স্যার, এত কম সময়ের মধ্যে আমাকে তো সুন্দর করে উত্তর করতে হবে, তাহলে এর কোনো শর্টকাট আছে কিনা? স্যার অবশ্যই শর্টকাট আছে। দেখো তোমরা যদি আমাদের সাথে একটু সময় দাও তাহলে তুমি দেখতে পাবা এই কোশ্চেন গুলো অনেক সহজেই করা যায়। খেয়াল করো এইটা কত আছে বলতো, 999, তাহলে কত কম আছে? 1000 থেকে 1 কম আছে। 1000 থেকে কত কম আছে? 1 কম আছে। তাহলে এখন হিসাব করো, আমি যদি এইটাকে আমি যদি 1000 ধরি, খেয়াল করো, সরি কালারটা চেঞ্জ করে নিচ্ছি। আচ্ছা এটাকে যদি আমি 1000 ধরি, কত ধরি? 1000 ধরি, তাহলে কত বেশি লিখছি? 1 বেশি লিখছি, 1 বেশি লিখছি, তাই না? 1 বেশি লিখছি। গুণন যদি আমি 45 করি, তাহলে দেখো 45 গুণন 1000, 45 গুণন 1000, তাহলে আমরা জানি যদি এইরকম হয় তাহলে 45, তারপর পরে যে কয়টা শূন্য সেই কয়টা শূন্য বসাই দেবো। কিন্তু এই যে একটা 1 বেশি আছে না, তাহলে মাইনাস আবার 45, মাইনাস আবার কত? 45, মাইনাস 45 কত কত হবে? তাহলে 5 হাতে থাকে 1, 5, তাই না? তাহলে এইটা যদি আমরা এইভাবে করার চেষ্টা করি তাহলে আমাদের কি আসবে? সঠিক উত্তরটা আমরা এইভাবে আমরা সহজেই পেয়ে যাব, তাই না? তাহলে এইটা যদি আমরা সমাধান করার চেষ্টা করি, খেয়াল করো, এটা যদি আমরা সমাধান করি তাহলে আমাদের উত্তর কত আসে, তারপরে আমরা ওইটাতে যাব, তাহলে দুইটাই আমাদের জানা হয়ে যাবে। সহজে যেটা আছে সেটাও জানা হয়ে যাবে এবং যদি যে কঠিনে দেওয়া আছে সেটাও কি হয়ে যাবে? জানা হয়ে যাবে। তাহলে তোমরা সবাই কমেন্ট করো উত্তর কত হবে। তোমরা সবাই কমেন্ট করো উত্তর কত হবে। হ্যাঁ, অনেকেই উত্তর লিখে ফেলছে। উত্তর আসবে কত? উত্তর আসবে হচ্ছে 44,900, সরি আমি বাংলাতে লিখছি, আচ্ছা আমি ইংলিশে লিখছি, বাংলায় লিখছি 44,955। আচ্ছা এইটা তো গুণ করে আসবে তাই না? 44,000। এখান থেকে যদি আমরা করতাম তাহলে এখানে আমাদের টোটাল আসছিল কত? 45,000। কত আসছিল? 45,000। 45,000 থেকে যদি 45 বাদ দেই তাহলে আমাদের আসবে কত? 44,955। 44,955। দেখো এইভাবে যদি করি তাহলেও আমাদের কি উত্তর আসতেছে, কিন্তু এইভাবে করতে অনেক সময় লাগবে না? এই যে এটা করছি, এটা যে এই যে সমাধান করছি এই নিয়মে যদি সমাধান করতাম তাহলে অনেক সময় লাগতো না? হ্যাঁ, কিভাবে সমাধান একটা খেয়াল করো। আমরা যদি এটা যদি একবারে, আমি নোটপ্যাড নিচ্ছি একটা, আমি একটা নোটপ্যাড নিচ্ছি, খেয়াল করো। আচ্ছা আমি একটা নোটপ্যাড নিলাম, দেখো এখানে যদি আমি 45 দ্বারা গুণ করতাম তাহলে কত আসতো? 5 নং 45। তাহলে 45 এর কত লিখতাম? 5 লিখতাম, হাতে কত থাকতো? 4 থাকতো। আবার 5 দিয়ে এটাকে গুণ করতাম, আবার 5 নং 45 এর 4 ছিল, তাহলে কত হতো বলো? 45 ছিল, 5 নং 45 এর মধ্যে আমি কত নিছি? 5 নিচে আর 4 থাকে, আবার 5 নং 45, 46, 47, 48, 49 এর কত নিতাম? তাহলে আমরা 9 নিতাম, তাহলে থাকবে কত? আবার 4 হাতে থাকতো। আবার 5 নং 45 যদি নেই তাহলে 4 যদি যোগ করে দেই তাহলে কত আসবে? 49। তাহলে কত আসবে? 49 আসবে। আবার দেখো এই যে আমরা করার পর এখানে আমরা কি লিখি? নিচে শূন্য দেই, তারপর আমরা কি করব? এটাতে আবার গুণ করে দেব, ঠিক কিনা? এটাতে গুণ করে দিলে হবে কি?
4 নং 36 কত আসবে? 4 নং 36, 36 এর কত লিখি? 6, হাতে থাকে কত? 3। আবার 4 নং 36, 36 আর 3 যদি যোগ করে দিই তাহলে কত আসবে বলো? বলো। তাহলে এইভাবে 36 আর যদি আমি কি করি, খেয়াল করো, এই 4 দিয়ে এটা আবার গুণ করলাম, 4 নং 36, তাহলে 36 যোগ কত? 3, তাহলে কত আসবে? 39। তাহলে 39 এর কত লিখবো? 9, হাতে থাকবে কত? হাতে থাকবে আবার 3, আবার 4 নং 36, আবার 39 আসবে, তাহলে কি লিখবো? তাই না? তাই তো লিখবো। লিখবো কিনা বলো? লিখবো কিনা? লিখবো না? তাহলে এইভাবে করতাম না? হ্যাঁ, এইভাবে করতাম। খেয়াল করো, এইভাবে যদি করি তাহলে কিন্তু আমার অনেক সময় লাগতেছে, তাহলে এখানে আবার যোগ করে সমাধান করতে হবে। কিন্তু 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 যদি আমি কি করি, 9000 কে 999 কে যদি আমি 1000 ধরে নিই, কি ধরে নিব? 1000 ধরে নিব। তাহলে 1000 ধরে নিয়েছি, তার মানে কত বেশি লিখছি? 1 বেশি লিখছি। তাহলে 1 আমি কি করে দিলাম? বাদ দিয়ে দিলাম। দিয়ে আমি কি করলাম? 45 দ্বারা গুণ করে দিলাম। তাহলে 45 দ্বারা এটা গুণ করলে কত আসবে দেখো। ঠিক আছে, 45,000। তাহলে 45,000 থেকে আবার কত বাদ যাবে? 45 বাদ যাবে। তাহলে শুধুমাত্র বিয়োগ করলেই 44,900 44,055 আসবে। কত আসবে? কত আসবে? 55 আসবে, তাই না? ক্লিয়ার? দেখো, এইটা সহজ হয়েছে নাকি আগেরটা সহজ হয়েছে? ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা চলে যাব হচ্ছে আমাদের কোশ্চেনে, আবার চলে আসলাম। এরপরে বলা হচ্ছে, এখানে কোশ্চেনটা খেয়াল করো, কি বলছে? কোশ্চেনে বলছে যে কোন সংখ্যার শেষে যদি কি থাকে? 5 এবং 0 এবং 5 থাকে, তাহলে কি আসবে? তাহলে এটা কোন কি দ্বারা, তারপর সংখ্যা হলে কত দ্বারা বিভাজ্য হবে? 2 দ্বারা কি বিভাজ্য হবে? না, 2 দ্বারা বিভাজ্য হবে না। খেয়াল করো, যদি 5 কে আমি 2 দ্বারা ভাগ করি তাহলে কি আমাদের ভাগ যায়? 2 বার যায়, তাহলে 4 ভাগশেষ থাকে। কি থাকে? ভাগশেষ থাকে। তাহলে বিভাজ্য মানে নিঃশেষে বিভাজ্য। কিভাবে নিঃশেষে বিভাজ্য? তাহলে 3 দ্বারা যদি ভাগ দেই তাহলে 3 দ্বারা যায় না। যদি তাহলে 5 দ্বারা ভাগ যায়, তাহলে কি যায়? 5 দ্বারা ভাগ যায়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, স্যার 10 দ্বারাও তো ভাগ যাবে। স্যার দেখেন তো, 55 কে যদি আমি 10 দ্বারা ভাগ করি তাহলে 5 বার দেওয়ার পর 50 কত থাকবে? ভাগশেষ কত থাকবে? 5 থাকবে। ভাগশেষ কত থাকবে? 5 থাকবে। এই কারণেই 10 দ্বারা হবে না। এই কারণে আমাদের সঠিক উত্তর কি? সঠিক উত্তর 5। সঠিক উত্তর 5। বুঝা যায়? এইটা বুঝতে পারছো কি? বুঝতে পারলে ক্লিয়ার লিখো। ক্লিয়ার লিখো। আচ্ছা, যখন করব তখন ব্ল্যাক বা হোয়াইট কালার। আচ্ছা, ঠিক আছে, হোয়াইট কালার নিব, সমস্যা নাই। যারা ফেসবুকে যুক্ত হয়েছো, হ্যাঁ, দেখো, বৃত্তি পরীক্ষাতে এখনো ওই কারিকুলামে আমাদের কোনোভাবে বলা হয় নাই যে আমাদের ক্যালকুলেটর ব্যবহার যোগ্য। ঠিক আছে, কিন্তু সাধারণত নরমাল ক্যালকুলেটর অনেকেই নিয়ে যায়। এটা নির্ভর করে স্কুলের গার্ডের উপর ডিপেন্ড করে। কিন্তু আমরা সাধারণত চেষ্টা করব আমরা যেন ক্যালকুলেটর ছাড়াই প্রশ্নগুলোর সমাধান করার চেষ্টা করি। এই কারণে তো আমি মোহাম্মদ শাহরিয়ার স্যার তোমাকে ধরে ধরে ছোট করে, কিভাবে, যেমন এই আগের কোশ্চেনটা অনেক বড় লাগতেছে না, কিন্তু আমি কিভাবে ছোট করে করা যায়, কিভাবে অল্প সময় নিয়ে তুমি এই অঙ্কটা সমাধান করতে পারবা, গুণ করতে পারবা। ঠিক আছে, সেই কাজগুলো আমরা এই ক্লাসে করব। আমাদের সাথে যুক্ত থাকো এবং কমেন্ট করো এবং আমাদের ফেসবুক লাইভটা শেয়ার করো। আর জুমে যারা আছো তারা তো অবশ্যই আছোই। ক্লিয়ার স্যার? ক্লিয়ার, ধন্যবাদ। জুমে অনেকে বলছে ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। ক্লিয়ার তো সবাই? ক্লিয়ার না? আচ্ছা, ক্লিয়ার। আচ্ছা, নেক্সটে চলে যাবো। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাবো। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো। বলছে কি, নেক্সট কোশ্চেন বলছে যে ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল কি? তার মানে কি আমরা জানি কি? দেখো, আমরা জানি হচ্ছে ভাজ্য
তাহলে আমরা কি জানি, ভাজক ভাগফল, আর এটা কি থাকে, ভাগ শেষ, তাই না, ভাগ শেষ। তাহলে আমরা জানি কি, তাহলে ভাজ্য গুণন ভাজক, তাহলে ভাগফল, তাহলে ভাগফলের সাথে আমাদের কি আসবে, ভাগ শেষ আসবে। তাহলে ভাগফলের সাথে আমাদের কি আসবে বলো, ভাগফলের সাথে আমাদের কি আসবে, ভাগ শেষ আসবে। তাহলে আমাদের উত্তর, সঠিক উত্তর কি হবে বলো, সঠিক উত্তরটা কি হবে, সঠিক উত্তরটা হবে ভাগ শেষ। সঠিক উত্তর কি হবে, ভাগ শেষ। সঠিক উত্তর কি হবে, ভাগ শেষ। কি আরেকবার লিখবো, হ্যাঁ ভাগশেষ, ভাগশেষ। অনেকেই ভাগশেষ লিখছে জুমে। ক্লিয়ার স্যার, ক্লিয়ার, ধন্যবাদ, সবাই ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, যারা এখনো ফেসবুক লাইভে যুক্ত হওনি, তাদের জন্য সুবর্ণ সুযোগ। এইগুলিতেই শুধুমাত্র সম্ভব 100তে 100 মার্ক ওঠানো। অন্য সাবজেক্টে উঠানো যায়, আমি বলিনি উঠানো যায় না, উঠানো যায়, কিন্তু এখানে কোনোখানে তুমি যদি সঠিক উত্তর লিখতে পারো, সঠিক অ্যান্সার করতে পারো, মার্ক কাটার তোমার একটা নম্বর না দেওয়ার কোনো সুযোগ নাই। 99 কেন, আমরা 100তে 100ই পাবো ইনশাআল্লাহ। সময় দাও, ধৈর্য সহকারে লেগে থাকো। আর যে সকল বন্ধুরা তোমাদের এখনো শেয়ার করো নাই, তোমার এই যে টাইম লাইন রেখে দাও, কারণ এরপরে এই ক্লাসটা হয়তো তোমার টাইম লাইন থেকে হারে যাবে, চলে যাবে। আচ্ছা, চলে গেলে তখন তো তুমি যদি কোনো জায়গাতে প্রবলেমে পড়ো, এই ক্লাসটা তুমি যদি দেখো আরেকবার, তাহলে তোমার কি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। এই কারণে তোমরা শেয়ার করো, শেয়ার করে কমেন্টে ডান লিখো। সবাই একটা করে শেয়ার করো, শেয়ার করে কমেন্টে ডান লিখো। সবাই একটা করে শেয়ার করো, করে কমেন্টে ডান লিখো। স্যার সাইড প্লিজ। আচ্ছা, ঠিক আছে। আর যারা এই ফাইলটা এখনো পাওনি, এরা আমরা আমাদের গ্রুপে দিয়ে দেবো, স্যার তো ভুলেই গেছে। এরপরে খেয়াল করো, আচ্ছা এরপরে খেয়াল করো, এরপরে হবে তারপরে বলছে কি, ভাগশেষ সর্বদা ভাজকের চেয়ে কি হবে, ছোট হবে। কারণ কি, খেয়াল করো, যদি আমার এখানে 12 থাকে, যদি আমি এটাকে 2 দ্বারা যদি আমি এটাকে মনে করো যে 122 থাকে, তাহলে আমি 2 দ্বারা যদি ভাগ করি, তাহলে আমি লিখবো হলো 6 দিয়ে লিখি, তাহলে 12 বার, তাহলে এখানে থাকে কত, 2। তাহলে এখানে তো পূর্ণ নিঃশেষে বিভাজ্য হচ্ছে, এটা আমি চাচ্ছি না। আমি চাচ্ছি হচ্ছে এমন সংখ্যা, যেমন আমি নিতে পারি হচ্ছে 16 না, আরো বেশি নেই, আর একটু বড় নেই, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। আমি কত নিব, 111 নিলাম। 111কে আমি 5 দ্বারা ভাগ করব। কয় দ্বারা ভাগ করব, 5 দ্বারা ভাগ করব। খেয়াল করো, 5 দ্বারা ভাগ, এটা কি ভাগ যায় কত, 4 বার যায়, 4 5 20, তাহলে লিখলাম হলো 11। দেখো এখন এখানে কত আসছে, ভাগশেষ কত আসছে, 11। তার মানে এটাকে আমি রাখতে পারবো না। কেন পারবো না, এই 11 মধ্যে 5 আরো 2টা আছে, যেমন 5 যোগ 5 করলে 10 আসবে, তাহলে 2 বার আরো 5 নিতে পারবো। এই কারণেই আমি এখানে 11 রাখবো না, এখানে আমি কত দিব, 2 দিয়ে দিব। এখানে কত লিখবো, 10 লিখবো। দেখো এইবার দেখো, ভাগশেষের মান সবসময় কার থেকে ছোট আসছে, ছোট আসছে নাই, ছোট আসছে। কার থেকে ছোট আসছে বলতো, ভাজকের থেকে কি আসছে, ছোট আসছে। এই জন্য আমরা এটা কি লিখবো, ছোট লিখবো। কেন ছোট লিখলাম সেটাও আমাদের জানতে হবে, কারণ পরীক্ষাতে এই কোশ্চেনই একটু উল্টো ভাবে কোশ্চেন করতে পারে। ভাগশেষ, এখানে ভাগশেষ বলছে না, ভাজক বলছে না, ভাজকের ছোট এখানে বলছে ছোট, ভাজকের ছোট কে হতে পারে, ভাজকের থেকে ছোট কে হতে পারে, ভাগফল, ভাজ্য, তার ভাজ্য, অথবা ভাগশেষ, অথবা কোনোটিই নয়, দিতে পারে না। কোশ্চেন একটু চেঞ্জ করতে পারে। তোমরা এই জন্য যেটা পারবো সেটা বেসিক ক্লিয়ার সহ জিনিসটা আমরা করার চেষ্টা করব। আচ্ছা, গুণের অঙ্কটা, আরেকবার খেয়াল করো, তুমি খেয়াল করো একটু। আচ্ছা, আমরা গুণের অঙ্কটা করছিলাম, খেয়াল করো, এই যে গুণের অঙ্কটা করা হয়েছে, দেখো গুণের অঙ্কটা, যারা ফেসবুক লাইভে আছে অনেকেই কমেন্ট করছে যে গুণের অঙ্কটা আরেকবার করেন স্যার।
ঠিক আছে, সবাই একটু লাইভটাকে শেয়ার করে দাও, কমেন্ট করো, এবং সবাই নিজের টাইম লাইনে রেখে দাও, না হলে ভবিষ্যতে হয়তোবা পাবা না, তখন তোমার জন্য কষ্টকর হয়ে যাবে। আচ্ছা, খেয়াল করো এরপরে কোশ্চেনটা কি বলছে। দেখো, এরপরে কোশ্চেনটা বলছে যে 24 থেকে, এরপর কোশ্চেনটা কি বলছে দেখো, বলছে কি খেয়াল করো, 24 থেকে 3 বাদ দিয়ে তার সাথে কত গুণ করব? 3 গুণ করব। তাহলে খেয়াল করো 24, তাই না? 24 থেকে আমি যদি 3 বাদ দেই তাহলে আমার কত আসবে? 21। তাহলে 21 এর সাথে আমার 3 গুণ। খেয়াল করো, তাহলে আমি যদি 3 গুণ করি তাহলে 3 1 3 আর 3 2 6, তাহলে উত্তর কত আসবে? 63। উত্তর কত আসবে? 63। উত্তর কত আসবে? 63। ঠিক আছে, 63। ক্লিয়ার? তোমরা যদি বুঝতে পারো তাহলে সবাই ক্লিয়ার লেখো। যারা জুমে আছো তারা সবাই বলো যে ক্লিয়ার। হ্যাঁ, বৃত্তি পরীক্ষার ক্লাস রেকর্ড থাকবে, তোমরা ফেসবুক লাইভে তো অবশ্যই পাবা, এবং পাশাপাশি তো যারা জুমে আছো তারা তো পাবাই। ক্লিয়ার। সবাই যদি জুমে ক্লিয়ার হয় সবাই একটু লাইক করে দাও, সবাই লাইক করে দাও। সবাই লাইক করে দাও। আচ্ছা, এরপরে কোশ্চেনটা খেয়াল করো, এরপরে কোশ্চেন কি বলছে দেখো। এরপরে কোশ্চেন বলছে কি, 10টি কলমের দাম 50 টাকা হলে একটি কলমের দাম কত হবে, তাই না? তাহলে 10টি কলমের দাম, 10টি কলম এর দাম কত? 50 টাকা। অতএব একটি কলম এর দাম কত হবে? 50 ভাগ 10, তাহলে কত আসবে? 5। তাহলে সঠিক উত্তর কি হবে? 5। সঠিক উত্তর কি হবে? 5। ক্লিয়ার হয়েছে সবাই? সঠিক উত্তর কি হবে? 5। সবাই একটু লাইক করে দাও। আচ্ছা, পরবর্তীতে আমরা কি পরের কোশ্চেনে দেখো, নতুন চ্যাপ্টার, নতুন অধ্যায়ের আমাদের এই অধ্যায় থেকে কি কোশ্চেন আসতে পারে, এই অধ্যায় থেকে কি কোশ্চেন আসতে পারে সেই কোশ্চেন গুলো আমরা সম্ভাব্য কোশ্চেন দিয়ে রাখছি। দেখবা যে স্যারের কোশ্চেন প্রায় হুবহুই কমন পড়ে গেছে পরীক্ষায়। ঠিক আছে, এই কারণেই বলতেছি যে যারা লাইভে আছো তারা শেয়ার করে দাও, নিজের টাইম লাইনে রেখে দাও, তুমি উপকৃত হবা। খেয়াল করো, মনোযোগ দাও। তুমি যদি একটু ভালো করে পড়াশোনা করো তাহলেই তুমি বৃত্তিটা পাবা। ঠিক আছে, আর তুমি যদি পড়াশোনা না করো তাহলে তুমি বৃত্তিটা পাবা না। দেখো, এখানে অনেক ক্যান্ডিডেট থাকবে যেখান থেকে তোমাকে একটা বৃত্তি ছিনিয়ে আনতে হবে। এই কারণেই বলছি যে গণিতই একমাত্র জায়গা যেখান থেকে আমরা 100 মার্ক পেতে পারি, এবং আমাদের ইডু পরিবার এটাই তোমাদের এনশিওর করার চেষ্টা করছে। ঠিক আছে, এই কারণে আমি চাইবো তোমরা লাইভে যুক্ত হও। আর জুমে যারা আছো তারা, স্যার 7 নম্বর বুঝি নাই, 7 নম্বর বুঝে নাই, যে 7 নম্বর বুঝে নাই বলছে তার জন্য আমরা চলে যাব 7 নম্বর কি বলছে দেখো। 7 নম্বর কি বলছে? 24 মাইনাস 24 বিয়োগ 3, 24 বিয়োগ 3 বলছে কি 24 বিয়োগ 3, তাহলে 24 থেকে যদি আমি 3 বাদ দেই, আর কেন 3 বাদ দিব? কারণ আমরা জানি প্রথম বন্ধনীর কাজ আগে কি করতে হয়? প্রথম বন্ধনীর কাজ করতে হয়। তাহলে আমরা সরলের নিয়মে যদি প্রথম বন্ধনীর আগে কাজ করি তাহলে আমাদের কত আসে? 21। তাহলে এর সাথে 3 গুণ ছিল, তাহলে 3 গুণ করলে কত আসবে? 63। ক্লিয়ার? যে 24 বোঝে নাই সে কি ক্লিয়ার? 7 নম্বর যে বোঝে নাই সে কি ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হলে লাইক করে দাও। আচ্ছা, তাহলে আমরা পরের কোশ্চেন চলে যাচ্ছি। খেয়াল করো, তোমাদের যে কোনো সমস্যা আমাদের সাথে যুক্ত থাকো, আমরা সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে খেয়াল করো, বলছে ক এর মান কত হলে ক যোগ 9 করলে কত আসবে? 15। ইজি। তাহলে আমরা যদি করি ক যোগ 9 সমান কত? 15। তাহলে আমি ক এখানে রাখলাম, 9 কে পাশে পার করে দিলাম, সমানের পাশে পার করে দিলাম, তাহলে 15 মাইনাস
তাহলে কত হবে বলো? 15 বিয়োগ 9, তাহলে কত আসবে? 6। 9 6 15, তাহলে সঠিক উত্তর কত? 6। সঠিক উত্তর 6, সঠিক উত্তর 6। সবাই লিখতে পারছে সঠিক উত্তর 6। আচ্ছা, এরপরে খেয়াল করো, বলছে মৌলিক সংখ্যার গুণনীয়ক কয়টি? মৌলিক সংখ্যা, এখন বুঝতে হবে মৌলিক সংখ্যাটা কাকে বলে। ঠিক আছে, মৌলিক সংখ্যা যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকে বলা হচ্ছে কি? মৌলিক সংখ্যা। আর গুণনীয়ক কি? কোন একটা সংখ্যাকে কত কত সংখ্যা দ্বারা বিভাজ্য কি কি দ্বারা ভাগ করা যায়। যেমন আমি যদি এখানে লিখি, খেয়াল করো, যেমন আমি লিখলাম হলো 12। 12কে কি কি দ্বারা ভাগ করা যায়? 12কে আমি ভাগ করতে পারি 1 দিয়ে, 12কে ভাগ করতে পারি 2 দিয়ে, 12কে ভাগ করতে পারি 3 দিয়ে, 12কে ভাগ করতে পারি 4 দিয়ে, 12কে ভাগ করতে পারি 12 দিয়ে। দেখো এখানে কয়বার ভাগ করতে পারছি, দেখো কয়টা গুণনীয়ক পাইছি? 1 2 3 4 5টি। তাহলে 12 এর গুণনীয়ক কয়টি হবে? 5টি। ঠিক একই রকম মৌলিক সংখ্যা যদি বলতাম, তাহলে 11 যদি লিখতাম, তাহলে 11কে কি কি দ্বারা ভাগ করতে পারতাম? 11কে শুধুমাত্র এক এবং ওই 11 ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা কি ভাগ করতে পারতাম না। কেন পারতাম না? কারণ হচ্ছে এটা কি? মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা কাকে বলে? যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকে বলা হচ্ছে মৌলিক সংখ্যা। ক্লিয়ার? যদি ক্লিয়ার হও তাহলে আমাকে একটু জানাও, যদি ক্লিয়ার হও তাহলে আমাকে একটু জানাও। ঠিক আছে, সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার স্যার? ক্লিয়ার। তাহলে আমাদের এখানে বলছে কত হবে? এখানে কত হবে বলো? এখানে আমাদের উত্তর আসবে কত? 2। তাহলে গুণনীয়ক, মৌলিক সংখ্যার গুণনীয়ক করে পাবো 1 পাবো এবং ওই সংখ্যাটা নিজেই পাবো। মৌলিক সংখ্যা পাবো 1 পাবো এবং ওই সংখ্যাটা নিজেই পাবো। এরপরে খেয়াল করো পরের কোশ্চেনটা কি বলছে? নিচের কোনটি মৌলিক সংখ্যা? 7। কারণ কি? 7 ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। 7কে 1 এবং 7 ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তুমি চেষ্টা করতে পারো, তুমি যদি চেষ্টা করো, খেয়াল করো, তুমি যদি এইভাবে চেষ্টা করো যে স্যার আমি 7কে ভাগ করব, কত দ্বারা ভাগ করব? 7কে আমি 2 দ্বারা ভাগ করব, তাহলে 2 2 4, তাহলে 2 বার দিলাম 4, আবার থাকলো 3 বার দিলাম। 7কে আমি 3 দ্বারা ভাগ করলাম। 7কে আমি কত দ্বারা ভাগ করলাম? 3 দ্বারা ভাগ করলাম, তাহলে কত হবে? 6। তাহলে কত থাকলো? 1। দেখো ভাগ যায় না, ভাগ শেষ আছে। তাহলে এই কারণে আমরা 7কে বলবো হচ্ছে মৌলিক সংখ্যা। 7কে কি বলবো? মৌলিক সংখ্যা। ক্লিয়ার? 7 মৌলিক সংখ্যা। ক্লিয়ার? 7 কি সংখ্যা? মৌলিক সংখ্যা। 7 কি সংখ্যা? মৌলিক সংখ্যা। তাহলে আমরা আরেকটা পেয়ে গেলাম। এবার এই যে একটু আগে আমি বলছিলাম 12 এর গুণনীয়ক কত হবে? 12 এর গুণনীয়ক কয়টি হবে বলো? সবাই কমেন্টে বলো। একটু আগে বলছিলাম 12 এর গুণনীয়ক কয়টি হবে, কি কি হবে বলো? 12 এর গুণনীয়ক কি কি হবে বলো? 12 এর গুণনীয়ক কয়টি? 6টি দেওয়া আছে। কয়টি দেওয়া আছে? 6টি। কি কি? তাহলে আমি 12 1 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা ভাগ করা যায়, 4 দ্বারা ভাগ করা যায়। হ্যাঁ, 4 দ্বারা ভাগ করা যায়, 4 দ্বারা ভাগ করা যায়। তারপরে কি কত দ্বারা ভাগ করা যায়? আর কত দ্বারা ভাগ করা যায়? 4। 5 দ্বারা ভাগ করা যায়, 6 দ্বারা ভাগ করা যায়। আর একটা কি? 12কে নিজেই 12 দ্বারা ভাগ করা যায়। তাহলে মোট কয়টি সংখ্যা পেলাম? খেয়াল করো, মোট সংখ্যা কয়টি পেলাম? 1 2 3 4 5 6। তাহলে গুণনীয়ক সংখ্যা কত পাবো? 6। গুণনীয়ক হবে কত? গুণনীয়ক হবে কত? 6 6 6 6 6 সঠিক উত্তর। সঠিক উত্তর 6। কে কে বলছে 6? সবাই 6 বলছে। সেরা সেরা সেরা। আচ্ছা খেয়াল করো, এরপর খেয়াল করো, তারপর বলছে কি 15 এবং 20 এর লসাগু। লসাগু মানে কি আমরা জানতে হবে। লসাগু মানে লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তার মানে এখান থেকে লঘিষ্ঠ সাধারণ গুণনীয়কটা বের করতে হবে। তাহলে আমরা জানি লসাগুর অনেকগুলো পদ্ধতি আছে। আমরা সাধারণত ইউক্লিডীয় পদ্ধতি ব্যবহার করে থাকি। কি পদ্ধতি ব্যবহার করে থাকি? ইউক্লিডীয় পদ্ধতি ব্যবহার করে থাকি। ইউক্লিডীয় পদ্ধতি আবার কি স্যার? ইউক্লিডীয় পদ্ধতি হচ্ছে ওই পদ্ধতি যে পদ্ধতি দ্বারা কোন সংখ্যাকে তার সর্বনিম্ন মৌলিক সংখ্যা দ্বারা ভাগ, সর্বনিম্ন ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করা হয়। ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করা হয়। যেমন আমি এখানে যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে 2টাকে 2 দ্বারা ভাগ কি যাবে? যাবে না। তাহলে আমি যদি এখানে 3 দ্বারা ভাগ করি, 3 দ্বারা ভাগ করি, তাহলে কি এটা কি 3 দ্বারা ভাগ যাবে? যাবে না। তাহলে আমি যদি এখানে মৌলিক সংখ্যা, এরপরের সংখ্যা হচ্ছে কি 5, এরপরের সংখ্যা কি 5 দ্বারা যদি আমি ভাগ করে দেই, 5 দ্বারা যদি ভাগ করে দিই তাহলে যায়। তাহলে কি লিখবো? 3 বার যায়, আর এখানে কয়বার দেয়?
4 যায়। আর কি কোনো মৌলিক সংখ্যা দ্বারা দুইটাকে বিভাজ্য হয়? দুইটাকে নিঃশেষে বিভাজ্য হয়? হয় না। তাহলে আমরা এখন এই সংখ্যাগুলোকে আমরা বলে দেব হলো 5 গুণন 3 গুণন 4। এটাই বলবো হচ্ছে কি লসাগু। লসাগু, ঠিক আছে? এটাকে আমরা কি বলবো? লসাগু। এটাকে বলবো আমরা কি? লসাগু। তাহলে লসাগু সমান এটা পেলাম, তাহলে এটা গুণ করলে কত আসবে? 4 5 20 আর 3 20 60। কত আসবে? 60। তাহলে উত্তর আমাদের সঠিক উত্তর কত আসবে? 60 উত্তর আসবে। সঠিক উত্তর কত আসবে? 60। ক্লিয়ার? ক্লিয়ার হলে সবাই বলে দাও 60। হ্যাঁ ক্লিয়ার স্যার, ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, এরপরে খেয়াল করো, তারপরে কোশ্চেনে যদি আমরা চলে যাই, তারপরে কোশ্চেনে যদি চলে যাই, আচ্ছা এবার এই কোশ্চেনের উত্তর তোমরা বলো। এই কোশ্চেনের উত্তর তোমরা বলো। 14 নম্বর কোশ্চেনের উত্তর তোমরা বলবা। 14 নম্বর কোশ্চেনের উত্তর তোমরা বলবা। 14 নম্বর উত্তরের কোশ্চেনের উত্তর কত? গসাগু। গসাগু 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 মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। সবাই 4 4 4 4 4, সবাই 4 লিখছে। সঠিক উত্তর 4। সঠিক উত্তর কি? 4। সবাই সঠিক উত্তর লিখেছে, ধন্যবাদ সবাইকে। এরপর বলা আছে দেখো লসাগুর পূর্ণরূপ আমরা একটু আগে শিখলাম, লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক, ঠিক আছে? তাহলে তোমরা সবাই লেখো গসাগুর পূর্ণরূপ লেখো। গসাগু, গসাগু এর পূর্ণরূপ লিখো। গসাগু এর পূর্ণরূপ লিখো। গসাগু এর পূর্ণরূপ লিখো, কমেন্টে জানাও দ্রুত দ্রুত। আচ্ছা, যারা লাইভে আছে তারা কমেন্টে জানাও দ্রুত। যারা লাইভ, হ্যাঁ লসাগু না, গসাগুর পূর্ণরূপ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, ঠিক আছে? অনেকেই বলতে পারছে, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সবাই বলতে পারছে। এরপরে চলে আসো অধ্যায় নাম্বার 6 থেকে 8 পর্যন্ত ভগ্নাংশ এবং গড়। ভগ্নাংশ এবং গড় থেকে কোশ্চেন আসলে কিরকম কোশ্চেন আসবে সেটা একটু জানার চেষ্টা করি। ভগ্নাংশ থেকে কোশ্চেন আসলে কিরকম কোশ্চেন আসবে সেটা একটু আমরা জানার চেষ্টা করি। দেখো ভগ্নাংশ এবং গড়, তাহলে এরপর আমরা চলে যাবো ভগ্নাংশ এবং গড় যদি হয়, তাহলে প্রথমে কোশ্চেনটা বলছে 16 নম্বর কোশ্চেনটা খেয়াল করো। 16 নম্বর কোশ্চেনটা খেয়াল করো, বলছে হচ্ছে যে ভগ্নাংশের লব ছোট এবং হর বড় তাকে কি বলে? লব, আমরা জানি ভগ্নাংশকে লেখা হয় ভগ্নাংশ, তাহলে আমরা জানি ভগ্নাংশ কি? ভগ্নাংশ হলো ভাঙা অংশ। তাহলে ভাঙা অংশ বলতে কোন একটা সংখ্যার ভাঙা অংশ, কোন একটা সংখ্যার ভাঙা অংশ। যেমন একটা বাঁশ আছে, এত বড় বাঁশ, আমি মাঝখান থেকে ভেঙে দিলাম, তাহলে ভাঙা অংশ কত? অর্ধেক 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 অর্ধেক, তার মানে একটা বাঁশের অর্ধেক হয়ে গেছে। তাহলে আমি ভগ্নাংশ তখন লিখি একটা বাঁশের অর্ধেক লিখি, এইভাবে লিখি না? ঠিক একই রকম ভাবে ভগ্নাংশ বলতে আমি বুঝতে হবে উপরে থাকবে লব, নিচে থাকবে হর। ক্লিয়ার? তাহলে বলছে কি লব ছোট, লবই ছোট। তাহলে লব ছোট মানে কি? এক যেমন ছোট, আর হর কি? ছোট। হর কি? বড়। হর যদি বড় হয় তাহলে কি হবে? প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ। যদি খেয়াল করো, যদি এরকম থাকতো 2/5 থাকতো তাহলে কি হতো? তাহলে প্রকৃত ভগ্নাংশ হতো। কিন্তু 5 ভাগ যদি 2 থাকতো তাহলে কি হতো? অপ্রকৃত ভগ্নাংশ। কেন? কারণ হচ্ছে তখন লব কি হয়ে গেছে? বড় হয়ে গেছে। তখন লব কি? বড় হয়ে গেছে। এই কারণে আমরা বলতে পারবো যে এটা হলো অপ্রকৃত ভগ্নাংশ। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, অপ্রকৃত ভগ্নাংশ পরে একটা উদাহরণ আমাদের আছে, তোমরা খেয়াল করলে দেখতে পাবা। এখানে দেখো অপ্রকৃত ভগ্নাংশের কি বলছে, দেখো এখানে এটা আমাদের কোশ্চেন পৌনঃপুনিক মনে করো না, এটা আসলে হবে আমাদের 17 নম্বর কোশ্চেন, ঠিক আছে? কোশ্চেনটা হচ্ছে 5/3। তাহলে 5/3 কি ধরনের ভগ্নাংশ? 5/3 কি ধরনের ভগ্নাংশ? কমেন্টে জানাও 5/3 কি ধরনের ভগ্নাংশ? 5/3 কি ধরনের ভগ্নাংশ? 5/3 অবশ্যই একটা অপ্রকৃত ভগ্নাংশ। কি ভগ্নাংশ? অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এখন স্যার মিশ্র ভগ্নাংশ কি রকম হবে? মিশ্র ভগ্নাংশ হবে 1/3/5। 1/3/5 এটা হবে কি? মিশ্র ভগ্নাংশ।
1/3 হবে কি মিশ্র ভগ্নাংশ। ঠিক আছে, মিশ্র ভগ্নাংশ না, মিশ্র ভগ্নাংশ না। 17 নম্বর কোশ্চিনের নাম 17, ওইটা হচ্ছে কোশ্চিনের নাম্বার 17 ছিল, ওখানে আমরা এই প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, টাইপিং মিস্টেক, একটা দশমিক। কোশ্চিন নাম্বার 17, এটা আসলে কি হবে কোশ্চিন নাম্বার 17। এইটা আসলে খেয়াল করো, এইটা এইরকম ভাবে হবে না, এটা হবে 17 নম্বর কোশ্চিন। 17 নম্বরের বলছে 5/3 এরকম হবে। ঠিক আছে, এখানে একটা ফুল স্টপ ছাড়া পড়েছে। ঠিক আছে, এই কারণে আমরা বলতে পারবো। ক্লিয়ার? তোমরা কি সবাই ক্লিয়ার? এইটুকু যতটুকু বলছি এটা কি সবাই ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে সবাই লাইক দিয়ে দাও। মিশ্র ভগ্নাংশ, এই যে মিশ্র ভগ্নাংশ লিখছি তো, এইটা হলো মিশ্র ভগ্নাংশ। এটা কি মিশ্র ভগ্নাংশ, এটা কি মিশ্র ভগ্নাংশ, এটা কি মিশ্র ভগ্নাংশ। ক্লিয়ার স্যার? ক্লিয়ার হলে লাইক করে দাও, এবং সবাই লাইক করে দাও, কমেন্ট করো। লাইভে কমেন্ট কম কেন? সবচেয়ে দেখছি তো জুমে কমেন্ট বেশি, তাহলে জুমই সেরা হয়ে গেল। জুমই সেরা হয়ে গেছে। লাইভে কমেন্ট কম, শেয়ার কম। আচ্ছা, খেয়াল করো, এর পরবর্তী কোশ্চেনটা আমাদের কি আছে। পরবর্তী কোশ্চেন বলছে যে 1-1/4, মানে 1/1/4। তাহলে আমি যদি একটা জায়গা থেকে, খেয়াল করো, এইটা আমার একটা পূর্ণ জায়গা। ঠিক আছে, এইটা একটা আমার পূর্ণ জায়গা। এই জায়গাকে 4 ভাগে ভাগ করলাম, 1 2 3 4 ভাগে ভাগ করলাম। খেয়াল করো, এই কয় ভাগে গেল, 1 2 3 4, এই 4 ভাগে ভাগ করছি। তার মানে কয়টাকে 4 ভাগে ভাগ করছি? একটাকে 4 ভাগে ভাগ করছি। তাহলে এই জন্য বলবো 1/4। তাহলে একটা পূর্ণ জায়গা থেকে 1/4 অংশ বাদ দেবো। কয় ভাগ বাদ দেবো বলতো? 1/4 অংশ বাদ দিয়ে দেবো। তার মানে 1/4 অংশ বাদ দিয়ে দিতে, যে 1 থেকে 1/4 অংশ বাদ দিয়ে দিই, তাহলে আমাদের কোথায় আসবে বলতো? তাহলে বাকি থাকলো কতটুকু? দেখো, বাকি থাকলো কতটুকু? এইটুকু বাকি থাকলো না? তাহলে 3 ভাগ বাকি থাকলো। তাহলে কত মধ্যে 3 ভাগ থাকে? পূর্ণ সংখ্যা, তাহলে 3/4 অংশ কি থাকলো? বাকি থেকে গেল না? দেখো, এটাই কিন্তু আমাদের উত্তর। এটাই কিন্তু আমরা একটা সুন্দর একটা কাঠির মাধ্যমে কিন্তু বুঝে গেলাম। দেখো, আমরা যদি এটা গাণিতিক ভাবে করতে চাই, খেয়াল করো, এটা যদি আমরা গাণিতিক ভাবে করতে চাই, তাহলে কিভাবে করবো? দেখো, বলছে কি 1-1/4, তাই না? 1/4। এটা যদি করি, তাহলে আমাদের কি হবে? লসাগু কত? এলসিএম লসাগু হবে 4। তাহলে 4 দিয়ে যদি গুণ করি, তাহলে 4 × 4, তাহলে এইটা 4/4 মানে কি? 4 × 4 1, 1 দিয়ে উপরে যদি কোনো সংখ্যাকে গুণ করে দিই, তাহলে 1 হবে। তাহলে হবে কত? 3/4। খেয়াল করো, এখন প্রশ্ন হতে পারে, স্যার এটা কি 4 হলো কিভাবে? খেয়াল করো, যদি 1 নিচে আমি মোটা ধরে রাখলাম 1 বিয়োগ 1/4। এবার দেখো তো, 1 এবং 4 এর লসাগু কত? 1 এবং 4 এর লসাগু কত? 1 এবং 4 এর লসাগু হলো 4। ঠিক আছে, 1 এবং 4 এর লসাগু হলো 4। এরপর খেয়াল করো, যদি আমি এইটা দিয়ে এটা ভাগ করে দিই, তাহলে 1 দিয়ে যদি 4 ভাগ দিই, তাহলে 4 বাড়িয়ে যাবে। তাহলে এই 4টা আমাদের উপরের সংখ্যার সাথে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে গুণ করে দিলে তখন কত আসবে বলো? তখন আসবে 4। কিন্তু আবার এই 4 দিয়ে যখন এটাকে ভাগ করবো, তখন আসবে কত? 1 আসবে। তাহলে 1 দিয়ে তখন 1 যখন বিয়োগ করে গুণ করে দেবো, তখন কত আসবে? 1। তাহলে 3 ভাগ, তখন কি আসবে? 4। ক্লিয়ার? সবাই ক্লিয়ার হলে বলে দাও। ক্লিয়ার হলে সবাই একটু বলে দাও। ক্লিয়ার হলে সবাই একটু বলে দাও তো ভাই, সবাই একটু বলে দাও। স্টুডেন্ট, দেয়ার স্টুডেন্ট, তোমরা একটু সবাই বলে দাও তোমরা ক্লিয়ার কিনা। ক্লিয়ার স্যার, ক্লিয়ার, অল ক্লিয়ার। অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু, কোনো চিন্তা নেই, কোনো খুশকি রাখবো না ইনশাআল্লাহ। মানে কোনো খুশকি মানে কোনো চুল পরিমাণ সমস্যার মধ্যে আমরা রাখবো না। ক্লিয়ার? ঠিক আছে, কোনো কিছুই আমরা রাখবো না। তাহলে আমরা চেষ্টা করব সম্পূর্ণ জিনিসটা ধরে ধরে করে দেওয়ার চেষ্টা করব। ক্লিয়ার? এই পর্যন্ত আমাদের হয়ে গেছে। এরপরে কোশ্চেনটা খেয়াল করো, এরপরে কোশ্চেনটা কিন্তু খুবই সুন্দর এবং চমৎকার একটা কোশ্চেন। খেয়াল করো, বলছে কি, বলছে হচ্ছে 0.3 গুণন 2, 0.3 গুণন 2। আচ্ছা, আমি ব্ল্যাক কালার নিয়ে এখানে বলছে 0.3 গুণন কত? 2। তাহলে আমাদের কত আসবে?
তাই না? তাহলে দেখো দশমিকের পর কয়টা সংখ্যা? দশমিকের পর একটা সংখ্যা। দশমিকের পর কয়টা সংখ্যা? একটা সংখ্যা। খেয়াল করো, দশমিকের পর কয়টা সংখ্যা লিখো। দশমিকের পর কয়টা সংখ্যা? সরি, আচ্ছা, দশমিকের পর কয়টা সংখ্যা দেখো? একটা সংখ্যা, তাই না? তাহলে আমি মনে করলাম দশমিক নাই, আমি মনে করলাম কি দশমিক নাই। তাহলে আমার সংখ্যা কত থাকলো? 2 গুণন 2 গুণন কত? 2 গুণন কত বলো? তাহলে আমাদের সংখ্যা কত থাকবে? 2 গুণন 3 গুণন 2, 3 গুণন 2, তাহলে কত আসবে? 6। কিন্তু এখানে কি ছিল? দশমিক ছিল না। এখানে কি ছিল? একটা। এখানে একটা কি ছিল? দশমিক ছিল না। এই দশমিক, তাহলে কয়টা সংখ্যার পর দশমিক ছিল? একটা। তাহলে এখানে কয়টা সংখ্যা আছে? টোটাল একটা আছে। তাহলে সামনে একটা কি? দশমিক, এবং সামনে একটা কি? শূন্য। দেখো ইজিতেই আমাদের অঙ্কটা হয়ে গেল। যদি এখন কোশ্চেন তোমার এরকম আসে, স্যার খেয়াল করো, তোমরা মনোযোগ দাও, যদি কোশ্চেনটা এরকম 0.0015 ইনটু 2, তাহলে কত উত্তর আসবে বলো? সবাই বলো, কমেন্ট করো। সবাই লিখতে পারছে? এইটা বলো তো, এইটা বলো, এই কোশ্চেনটার উত্তর বলো, এই কোশ্চেনটার উত্তর বলো দেখি। কে পারে? কে পারে? কে পারে? এটা কে পারে দেখি? আগের গুলো সবাই উত্তর সঠিক দিয়েছে, এটা কে পারে? দ্রুত দ্রুত। 30 এসছে স্যার, 30, 0.03। তাহলে খেয়াল করো, আমরা দেখবো, খেয়াল করো, মনোযোগ দাও। এই দশমিকের পর কয়টা সংখ্যা আছে? 2টা। তাহলে আমি দশমিক বাদ ধরলাম। তাহলে 15 গুণন 2 সমান কত আসবে বলো? 15 গুণন 2 সমান কত আসবে? 30। তাহলে 30 এর আগে 2টা শূন্য নিয়ে নাও, কারণ কি বলছিলাম তাই, দশমিক কত? শূন্য। তাহলে এটাই কি আমার উত্তর? এটাই আমার কি উত্তর? যেহেতু যেহেতু খেয়াল করো, মনোযোগ দাও, এদিকে এদিকে তাকাও। যেহেতু দশমিকের ডানে শূন্যর দাম নাই, দশমিকের কোন সংখ্যার পরে ডানে শূন্যর দাম নাই, সেহেতু আমরা এই শূন্য না দিলেও চলবে, শূন্য না দিলেও চলবে। তাহলে সঠিক উত্তর আমি লিখতে পারবো কিভাবে? লিখতে পারবো 0.003। এপাশে শূন্য দেওয়ার কোনো প্রয়োজন নেই। তোমার উত্তরও এইভাবেই দেওয়া থাকবে, হয়তো শেষের শূন্যটা দেওয়া থাকবে না, তুমি হয়তোবা একটু জন্য ভুল করে দিবা। ঠিক আছে? এই কারণে আমি চাচ্ছি যে তোমরা বেসিকটা ভালো মতো শিখো, তাহলে তোমাদের কি হবে? ভবিষ্যতেও তোমরা ভালো কিছু করতে পারবে ইনশাআল্লাহ। ক্লিয়ার? আচ্ছা, এরপরে নেক্সট কোশ্চেনে আমরা যখন চলে যাব, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। ঠিক আছে? নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। এরপরে কি বলছে বলো তো? বলছে হচ্ছে গড়। গড় কি? গড় হচ্ছে রাশিগুলোর যোগফল ভাগ কি? রাশির সংখ্যা। ভাগ কি? রাশির সংখ্যা। দেখো আমাদের এখানে 50 জন শিক্ষার্থী রয়েছে। 50 জনের শিক্ষার্থীর মধ্যে 50 জনের ভিন্ন ভিন্ন বয়স থাকতে পারে, থাকতে পারে না? যেহেতু তোমরা একই ক্লাসের, তোমাদের বয়স মোটামুটি একই রকম হবে, কিন্তু আমি মনে করলাম ভিন্ন ভিন্ন ক্লাসের 10 জন শিক্ষার্থী রয়েছে। যেমন 10 জন ক্লাসের ভিন্ন ভিন্ন শিক্ষার্থী কে কে রয়েছে? যেমন আমি একটা লিস্ট দিলাম, আমি 5 জন শিক্ষার্থী বললাম। 5 জন শিক্ষার্থী, একজনের বয়স হচ্ছে 10, একজনের হচ্ছে 12, একজনের 13, একজন হলো কত 11, একজনের হচ্ছে কত 9। ঠিক আছে? এই হলো আমার শিক্ষার্থীদের বয়স। ঠিক আছে? শিক্ষার্থীর বয়স। তাহলে খেয়াল করো তো, এখানে রাশির সংখ্যা কয়টি আছে? রাশির সংখ্যা কয়টি আছে? রাশির সংখ্যা কয়টি আছে দেখো? রাশির সংখ্যা আছে কয়টি? 5টি। রাশির সংখ্যা কয়টি আছে দেখো? রাশির সংখ্যা আছে 5টি। 1 2 3 4 5। টোটাল রাশির সংখ্যা কয়টি আছে? 5টি। তাহলে আমি গড় নির্ণয় করবো কিভাবে? গড় গড় সমান লিখবো 10 রাশিগুলোর যোগফল। রাশিগুলোর কি যোগফল? রাশিগুলোর যোগফল 10 যোগ 12 যোগ 13 যোগ 11 যোগ 9। ক্লিয়ার? ডিভাইডেড বাই কত? মোট কয়টি রাশি আছে? 5টি। তাহলেই আমাদের কি হবে? বয়সের গড় হয়ে যাবে। ক্লিয়ার? এখন তোমার ফ্যামিলিতে যে কয়জন মেম্বার আছে বা সদস্য আছে, সেই সদস্যগুলোর কয়জন আছে এবং তাদের বয়সের গড় নির্ণয় করো। ঠিক আছে? এটা তোমার কাজ, তুমি চেষ্টা করো, তুমি পারবা, তুমি ইনশাআল্লাহ পারবা। তুমি যদি এই কথা বুঝতে পারো তাহলে তুমি পারবা। ক্লিয়ার? এরপরে দেখো, এরপরে কি বলছে? এরপরে বলছে হচ্ছে গড় শেষ হলো। দেখো 4 6 8 এর গড় কত? 4 6 8 এর গড় কত? আমি এর সাথে আরো একটু সংখ্যা যোগ করতেছি। 4 6 8 12 18 এই সংখ্যাগুলোর গড় কত? নির্ণয় করো। 4 এই কোশ্চেনের आंसर করো। 4 6 8 12 18। 4 6 8
12 18, এটা গড় কত হবে? উত্তর লেখো, দ্রুত উত্তর লিখো, দ্রুত উত্তর লেখো, দ্রুত দ্রুত। আচ্ছা তাহলে হিসাব করো, এখানে যোগ করলে কত আসবে? 10, এখানে যোগ করলে কত আসবে? 10, এখানে করলে আসবে 20, তাহলে 30, আর এখানে যোগ করলে টোটাল কত? তাহলে 30 48, কত উত্তর আসছে আমাদের? যোগফল কত আসছে? 48 ভাগ কয়টা সংখ্যা? 1 2 3 4 5 ভাগ 5, ক্যালকুলেশন করলে যেটা হবে সেটাই আমাদের কি সঠিক উত্তর। ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার হলে সবাই লিখে দাও, সবাই সেরা 9.6। ঠিক আছে, ঠিক আছে, সঠিক উত্তর লিখেছে। ঠিক আছে। আচ্ছা এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা? কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো, আমরা সামনের দিকে আগাবো। কারো কোনো কোশ্চেন আছে কিনা? কারো কোশ্চেন না থাকলে আমরা সামনের দিকে আগাবো, সামনের দিকে। ক্লিয়ার? সবাই ক্লিয়ার হলে সবাই ক্লিয়ার লেখো তো, জমে সবাই ক্লিয়ার লেখো। আবার লাইভ সেশনে যারা আছো তারা সবাই ক্লিয়ার লেখো। এবার দেখো কোশ্চেনটা আমাদের কি, এবার কোশ্চেন হচ্ছে আমাদের শতকরা 9.1 শতকরা এবং জ্যামিতি, শতকরা এবং জ্যামিতি থেকে কোশ্চেন, শতকরা এবং জ্যামিতি থেকে কোশ্চেন আসবেই। সব জায়গায় দেখো আমি যেগুলো কোশ্চেন দিছি মোটামুটি সব কোশ্চেনই একই রকম কোশ্চেন, তো এখানে আসবেই, আর তোমরাও পারবা ইনশাআল্লাহ, আমি আশা করতেছি। ঠিক আছে, এবার খেয়াল করো, তাহলে বলছে 1% সমান কত? 1%, এই যে পার্সেন্ট আছে না, খেয়াল করো এই পার্সেন্ট আছে না, এই পার্সেন্ট যেটা আছে তার মানে কি? এই যে পার্সেন্ট যেটা আছে, এই পার্সেন্ট মানে কি তোমার বুঝতে হবে। পার্সেন্ট মানে যদি তুমি বুঝো তাহলে অবশ্যই তুমি এই কোশ্চেন উত্তর করতে পারবা। পার্সেন্ট মানে সবসময় মাথায় রাখবা 1/100, 1/100। পার্সেন্ট মানে কি? সব সময় মনে রাখবা 1/100, তাহলেই তোমার উত্তর শেষ, তাহলেই তোমার উত্তর শেষ। অবশ্যই আমি জানি তোমরা এর আগে থেকেই জানতা, আর যদি না জেনে থাকো তাহলে এই তো জেনে গেলা যে পার্সেন্ট মানেই 1/100। পার্সেন্ট মানে কি? 1/100। তাহলে এখানে বলছে কত? 1%, তার মানে 1% মানে কি? এই পার্সেন্টের জায়গায় আমি কি লিখবো? 1/100, 1 গুণন 1/100, তাই না? 1 গুণন 1/100, তাহলে 1 আর 1 গুণ করলে তো কোনো পরিবর্তন নেই, তাহলে উত্তর কি? ক। উত্তর কি? ক। উত্তর কি? ক। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1/100, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এখন তুমি বলো তো, এখন তুমি তাহলে কোশ্চেন, তুমি যদি ক্লিয়ার হও তাহলে তুমি এইটা বলবা যে, এইটা বলো, এইটা বলো যে 10% সমান কত? দ্রুত দ্রুত দ্রুত, 10% সমান কত? বলো, 10% সমান কত? 10/100, সেরা 10/100, 10/100, 10/100, 10/100। বলো 10% সমান কত? 10/100, অনেকেই 10/100 লিখছে। যারা ফেসবুক লাইভে আছে তারাও দ্রুত লিখো, সবাই 10/100। আচ্ছা ঠিক আছে, তোমার কথা তো ঠিক আছে। দেখো 10, তাহলে পার্সেন্ট থাকলেই 1/100, তাহলে 10-এর সাথে 1 গুণ করলে কত? 10ই থাকবে, আর নিচে কত হবে? 100। কিন্তু খেয়াল করো, এইটা কিন্তু আমাদের ভাগ করা যায়, তাহলে এই পাশে শূন্য আর একটা শূন্য কাটা যাবে না, তাহলে আমি লিখতে পারবো 1/10। কত লিখতে পারবো? 1/10। যারা 10/100 লিখছো তাদের উত্তর সঠিক, এবং যারা 1/10 লিখছো তাদের উত্তরও সঠিক। যদি এইটাকে বলে ভগ্নাংশ আকারে লিখো, ভগ্নাংশ আকারে তো আছে, এখন দশমিক আকারে লিখো, তাহলে আমরা কি লিখবো? তাহলে লিখবো হলো 0.1, 0.1, 0.1। ক্লিয়ার? তোমার যে কোনো ভাবে উত্তর দেয়া থাকতে পারে, এইভাবে, দেয়া থাকতে পারে এইভাবে, দেয়া থাকতে পারে এইভাবে। তোমাকে 3 প্রসেসই তোমাকে জানতে হবে, প্রত্যেকটা প্রসেস তোমাকে জানতে হবে। যেহেতু আমার গণিতে 100-তে 100 মার্ক কি প্রয়োজন, আমি 1 মার্ক ছাড় দিব না, চুল পরিমাণ ছাড় দিব না, সেহেতু আমাদের যেভাবেই কোশ্চেন আসুক না কেন আমাকে পারতে হবে। ক্লিয়ার? অনেকে লিখছে 1/10, ঠিক আছে, ঠিক আছে, এটা ঠিক আছে। আচ্ছা এরপরে খেয়াল করো, কি বলছে 24 নম্বর কোশ্চেন কি বলছে? খেয়াল করো, 24 নম্বর কোশ্চেন বলছে আসল সমান কি? আসল সমান মুনাফা গুণন 100 ভাগ সময়, তাহলে কি হবে? মুনাফার হার। এই কোশ্চেনটা তোমার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ হয়তো বা তুমি পরীক্ষার হলে গিয়ে দেখতে পেলা এই কোশ্চেনটা তোমার জন্য চলে আসছে। ঠিক আছে, যারা করতে পারছো
তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা লাইভে আছো আমাদের সাথে, এখনো যারা যুক্ত হতে পারো নাই, তাদেরকে সবাইকে যুক্ত করার চেষ্টা করো। তোমার বন্ধু বান্ধব, তোমার খেলার সহপাঠী, তাদেরকে যুক্ত করো, তারাও কষ্ট করে উপকৃত হোক এবং তারা শেয়ার করে টাইমলাইনে রেখে দেখ। তোমার সহপাঠী যদি ভালো কিছু করে তোমার ভালো লাগবে, ঠিক আছে, আমাদেরও ভালো লাগবে যে আমরা তোমাদের উপকারে আসতে পারছি। এবার খেয়াল করো, মনোযোগ দাও। এবার দেখো বলছে 25 নম্বর কোশ্চেন। 25 নম্বর কোশ্চেন কি বলছে? 15% লাভে 100 টাকার জিনিস কিনলে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য কত? তাহলে আমাদের বুঝতে হবে ক্রয় মূল্য কাকে বলে। ক্রয় মূল্য কি বুঝতে হবে? ক্রয় মূল্য। ক্রয় মূল্য, ক্রয় মূল্য কি? যেমন মনে করো এই কলমটা আমি কিনছি না, দোকানদার থেকে আমি কিনছি, এই যে এটা কিনছি দোকানদার কাছ থেকে, আমি যেটা কিনছি এটা আমার কাছে ক্রয় মূল্য, এটা আমার কাছে কি ক্রয় মূল্য। কিন্তু দোকানদার আরেকজনের কাছ থেকে কিনে আনছে, তাহলে দোকানদারের জন্য ক্রয় মূল্য কিন্তু আলাদা। দোকানদার এটা কিনে আনছে আরেকজনের কাছ থেকে, মনে করো 10 টাকা দিয়ে। এই কলমটা দোকানদার কিনে আনছে কয় টাকাতে? 10 টাকা দিয়ে। তাহলে দোকানদারের ক্রয় মূল্য 10 টাকা, কিন্তু দোকানদার আমার কাছে বিক্রি করছে 15 টাকায়। কত টাকায় বিক্রি করছে? 15 টাকায়। তাহলে দোকানদারের শতকরা কত পার্সেন্ট লাভ হয়েছে? কোশ্চেন আসতে পারে। অথবা বলছে যে এই কলমটা দোকানদার আমার কাছে বিক্রি করে 15% লাভ করছে। এই কলমটা দোকানদার আমার কাছে বিক্রি করে 15% লাভ করছে, এই কোশ্চেন আসতে পারে। অথবা আসতে পারে 15% লাভে, অথবা কোশ্চেন আসতে পারে কি 15% লাভে 100 টাকার জিনিস বিক্রয় করলে কত হবে? তার মানে কি 100 টাকার জিনিস 15% লাভ করছে, তার মানে 15% মানে কি 100 টাকায় 15 টাকা লাভ করছে। 100 টাকায় কয় টাকা লাভ করছে? 15 টাকা লাভ করছে। তাহলে 100 টাকার জিনিস 15 টাকা লাভ করছে, তাহলে মোট কত বিক্রয় মূল্য কত হবে? তাহলে আমরা ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য আমাদের কত হবে বলো? বিক্রয় মূল্য হবে বিক্রয় মূল্য কত হবে? তাহলে 100 টাকাতে ক্রয় করছে, তাহলে লাভ করছে 15 টাকা, যেহেতু কত পার্সেন্ট? 15%। যেহেতু কত পার্সেন্ট? 15%, সেহেতু আমাদের কত হবে? 115 টাকা। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে সবাই? আচ্ছা, ক্লিয়ার হলে আমরা পরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে দেখো, বৃত্তের কেন্দ্রগামী যাকে কি বলে? বৃত্তের কেন্দ্রগামী যা, তাহলে এই যে একটা বৃত্ত, এইটা বৃত্ত, এটা কেন্দ্রগামী যা, তাহলে এই যাটা কি? বৃহত্তম যা। তাহলে বৃহত্তম যাকে, বৃত্তের কেন্দ্রগামী যাকে বৃহত্তম যা বলে, আর এই যাকে কি বলে? ব্যাস বলে। যাকে কি বলে? ব্যাস বলে। আবার কোশ্চেন আসবে, ব্যাসের অর্ধেক কি? ব্যাসের অর্ধেক কি? ব্যাসার্ধ। ঠিক আছে, ঠিক একই রকম। যেমন এই যদি এখানে খেয়াল করো, এখানে যদি কোশ্চেনটা এরকম আসতো তাহলে কি করতো? তাহলে এই যে এখান থেকে এইটুকু, তাহলে এটা কি হতো? এটা হয়তো ব্যাসার্ধ, এটা কি হয়তো? ব্যাসার্ধ। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ব্যাস সি স্যার ক্লিয়ার। ক্লিয়ার হলে সবাই কমেন্ট করে দাও। আচ্ছা, এরপরে কোশ্চেন বলছে চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত? চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত? আমরা জানি প্রত্যেক চতুর্ভুজ, খেয়াল করো, এরকম যদি একটা চতুর্ভুজ হয়, তাহলে এখানে 90 ডিগ্রি, এখানে কত? 90 ডিগ্রি, এখানে কত? 90 ডিগ্রি, এখানে কত? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি কয়টা? 4টা 90 ডিগ্রি। কয়টা 90 ডিগ্রি? 4টা। তাহলে 4 নং 36, 360, তাহলে 360। উত্তর কত হবে? 360। উত্তর কত হবে? 360। এখন কোশ্চেন হবে, এখন প্রশ্ন কোশ্চেনটা তোমরা, আমি একটু বললাম যে একটা বৃত্ত আছে, এই বৃত্তের কোণের সমষ্টি কত? এবার তোমরা উত্তর দাও, বৃত্তের কোণের সমষ্টি কত? বৃত্ত একটা যদি বৃত্ত হয় তাহলে কোণের সমষ্টি কত হবে বলো? ক্লিয়ার? প্রশ্নের উত্তর দাও। যারা লাইভে আছো তারা কমেন্ট করো, যারা জুমে আছো তারা কমেন্ট করো। লেখো বৃত্তের 3 কোণের সমষ্টি, তারপর সমান দিয়ে উত্তর লেখো। বৃত্তের 3 কোণ লিখছে 180, অনেকে একজন লিখছে 180, তার নাম দেওয়া নেই ইনফিনিক্স, 2 জন লিখছে 180। বাকি আর কে আছে? আর কে উত্তর দেবে না? লাইভের কেউ আছে? কত দূর আসে? আচ্ছা, 270 লিখছো অনেকে। আচ্ছা, যারা 180 লিখছো
যারা 180 লিখছো, যারা 180 লিখছো বা যারা 270 লিখছো, তাদের কারোটাই হয়নি, তাদের কারোটাই হয়নি। বৃত্তের কোণের সমষ্টি হবে 360। কত হবে? 360 ডিগ্রি। বৃত্তের কোণের সমষ্টি হবে কত? 360। দেখছো, তুমি যদি এই কোশ্চেনটা যদি না জানতা তাহলে তুমি এই কোশ্চেনটা ভুল আনসার করে দিতা, তাহলে তোমার একটা মার্ক কমে যেত, তাহলে তুমি 99 পেতা, 100 পেতা না। ক্লিয়ার? তাহলে আমি জানলাম বৃত্তের তাহলে হলে কত হবে? বৃত্তের হলে যদি এখানে বৃত্ত না বলে যদি বলতো একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত হবে বলো? একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত হবে? কমেন্টে জানাও। একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত হবে? দ্রুত জানাও, দ্রুত। একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত হবে? 180। অনেকে লিখছে 180, অনেকে লিখছে 180। যারা 180 লিখছো, যারা 180 লিখছো তাদের উত্তর সঠিক। তাদের উত্তর কি? সঠিক। তাদের উত্তর সঠিক। তাহলে আমরা নেক্সট পার্টে চলে যাব। নেক্সট পার্টে চলে যাব। আচ্ছা, এবার কোশ্চেন বলছে কি, বাহুর উপর একটা ত্রিভুজের 3 বাহু সমান, তাকে কি বলে? তাকে কি ত্রিভুজ বলবো? তাহলে একটা ত্রিভুজের যদি 3 বাহু সমান হয় তাহলে আমরা কি বাহু, তাকে কি ত্রিভুজ বলে ডাকি? তাকে সমবাহু ত্রিভুজ বলে ডাকি। তাকে কি বলে ডাকি? সমবাহু ত্রিভুজ বলে ডাকি। তাহলে এখন সমবাহু ত্রিভুজ বলে জানলাম। তাহলে সমদ্বিবাহু কাকে বলে? যদি ত্রিভুজের 2টি বাহু সমান হয়, যদি ত্রিভুজের 2টি বাহু সমান হয় তাহলে বলবো সমদ্বিবাহু ত্রিভুজ। তাকে বলবো কি? সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে বিষম বাহু কাকে বলে? বিষম বাহু কাকে বলে? যদি ত্রিভুজের 3টি বাহুর 1টি বাহু কি না হয়? সমান না হয়। যদি 3টি বাহু 1টি বাহু সমান না হয় তাহলে হবে বিষমবাহু ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ যদি কোন ত্রিভুজের একটি কোণ সমকোণ হয় বা 90 ডিগ্রি হয়, যদি কোন ত্রিভুজের একটি কোণ সমকোণ হয় বা 90 ডিগ্রি হয় তাহলে আমরা বলবো তাকে সমকোণী ত্রিভুজ। ক্লিয়ার? সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এরপর দেখো বর্গের প্রতিটি কোণের কত ডিগ্রি। আমি একটু আগে বলছি, একটু আগে যখন আমি এইভাবে বর্গটা অঙ্কন করছিলাম, এইভাবে যখন বর্গটা অঙ্কন করছিলাম বলছিলাম এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, তারপর এখানে 90 ডিগ্রি, তাহলে চারটায় 90 ডিগ্রি। তাহলে বলছিলাম কি, তাহলে উত্তর কত আসবে? 90 ডিগ্রি। তাহলে উত্তর কত? 90 ডিগ্রি। এই যে ব্যাস, ব্যাসার্ধের কত গুণ? আমি বলছিলাম যে ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ হচ্ছে ব্যাস, ব্যাসার্ধের দ্বিগুণ হচ্ছে ব্যাস, কিন্তু ব্যাসের অর্ধেক, ব্যাসের কি? অর্ধেক। ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ। তাহলে আমরা লিখবো হলো ব্যাসের অর্ধেক কত হবে? ব্যাসের অর্ধেক, ব্যাসের অর্ধেক, ব্যাসের অর্ধেক কি? ব্যাসার্ধ। ঠিক আছে? ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ। কিন্তু এখানে ব্যাসার্ধের কত গুণ বলছে, ব্যাসার্ধের কত গুণ বলছে, তাহলে দ্বিগুণ হবে। তাহলে কি হবে? সঠিক উত্তর ক। সঠিক উত্তর কি? ক। সঠিক উত্তর ক। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, যাদের ক্লিয়ার তারা আমরা পরে চলে গেলাম পরিমাপ এবং সময় নিয়ে। পরিমাপ এবং সময় নিয়ে এখান থেকে কোশ্চেন আসলে তোমার কিন্তু বেশিরভাগ মাথায় মেমোরাইজ করে রাখতে হবে, মুখস্থ করে রাখতে হবে কোশ্চেন গুলো, এবং কিছু কিছু শর্টকাট ট্রিক্স আছে যা আমি ক্লাসের মধ্যেই বলে দেওয়ার চেষ্টা করব। এই কারণে আমি বলছি যে তোমরা যারা লাইভে যুক্ত আছো এবং যারা জুমে যুক্ত আছো আমার সাথে সময় দাও, প্রত্যেকটা গণিত আমরা বেসিক সহ জানার চেষ্টা করব। এতে করে তোমার পরবর্তীতেও কাজে আসবে, এবং তুমি যদি কোনোভাবে শর্টকাট ভুলে যাও তাহলে তুমি বেসিক জানো, বেসিক দিয়ে উত্তর করতে পারবা। এটাই হলো নিয়ম। ঠিক আছে? এরপরে খেয়াল করো, খেয়াল করো, তাহলে আমরা কি বলবো? বলবো হচ্ছে 1 কিমি সমান 1 কিলোমিটার। কিলোমিটার, 1 কিলোমিটার তার মানে কি? মিটারের থেকে বড়। তাহলে 1 কিলোমিটার সমান কত মিটার? তাহলে 1 কিলোমিটার সমান 1000 মিটার। 1 কিলোমিটার সমান কত মিটার? 1000 মিটার। সঠিক উত্তর 1000 মিটার। এখন খেয়াল করো, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কি বলতো? ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কি? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তার মানে কি? একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যায়। মনে করো এইটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, তাহলে এর ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব? এটা হলো ভূমি, এটা কি? ভূমি না? তার মানে এখান থেকে এই পর্যন্ত ত্রিভুজের উচ্চতা না? তাহলে এটা কি? উচ্চতা। উচ্চতা, তাই না? তাহলে এই উচ্চতা এবং ভূমির গুণফল একে যদি আমি অর্ধেক করি, কি করি? অর্ধেক করি, তাহলে আমাদের কি আসবে? একটা
ত্রিভুজের ক্ষেত্রফল আসবে, মানে ত্রিভুজ কতটুকু এরিয়া নিয়ে আছে এটা আমরা এখান থেকে পেয়ে যাব। এরপর কি বলছে, 1 হেক্টর সমান কত বর্গ মিটার। 1 হেক্টর সমান কত বর্গ মিটার। তাহলে 1 হেক্টর সমান তোমাকে জানতে হবে 1 হেক্টর সমান হচ্ছে 10 কিমি। তার মানে 10 কিমি যদি হয় তাহলে 1 কিলোমিটার সমান কত মিটার, তাহলে হবে কত 10 গুণন 1000, তাহলে কত হবে 10,000, তাহলে কত হবে 10,000, তাহলে কত হবে 10,000। ক্লিয়ার? তারপরে খেয়াল করো, বলছে 1 কুইন্টাল সমান কত কেজি। 100 কেজি। 1 কুইন্টাল সমান কত কেজি, 100 কেজি। ঠিক আছে, কোশ্চেন আসতে পারে 1 কেজি সমান কত গ্রাম। 1 কেজি সমান কত গ্রাম, কোশ্চেন উত্তর দাও, সবাই কমেন্টে উত্তর দাও। 1 কেজি সমান কত গ্রাম, 1 কেজি সমান কত গ্রাম। আমাদের আর অল্প কিছু চ্যাপ্টার আছে, আমরা এরপরে ক্যালকুলেটর ব্যবহার আছে, আমরা শেষ করবো এরপরে। আচ্ছা, এরপরে খেয়াল করো, এরপরে কি এবার বলছে 1 মাস সমান কত ঘন্টা বলছে। কত বলছে, 1 মাস সমান কত ঘন্টা বলছে। মনোযোগ দাও, আমরা জানি একদিন সমান 24 ঘন্টা, একদিন সমান 24 ঘন্টা, আর 1 মাস সমান জানি 30 দিন। তাহলে একদিনে যদি 24 ঘন্টা হয় তাহলে 30 দিনে 24 গুণন 30, তাহলে কত আসবে। আচ্ছা, 720 ঘন্টা, 720 ঘন্টা। এরপরে দেখো, এবার কি বলছে খেয়াল করো, এটা অনেক মজার কোশ্চেন। হ্যাঁ, এটা কিন্তু অনেক মজার কোশ্চেন। দেখো বলছে লিপ ইয়ার বা অধিবর্ষের ফেব্রুয়ারি মাসে কত দিন হয়, কত দিনে মাস হয়, কত দিনে মাস হয়। লিপ ইয়ার তাহলে কত দিনে হবে। তাহলে আমরা জানি লিপ ইয়ার মানে কি 29। লিপ ইয়ার মানে কি, কেউ যদি খেয়াল করো যদি এরকম হয় যে লিপ ইয়ারে জন্মগ্রহণ করছে, না মনে করো 2020 সালে জন্মগ্রহণ করছে, তাহলে 2020 সালে যদি জন্মগ্রহণ করে তাহলে তার প্রথম বার্থডে আসবে কবে বলতো, 2024 সালে। তার মানে কি, তার 4 বছর পর পর জন্ম তারিখ আসবে। সে তার বার্থডে কেক কাটতে হবে কত বছর পর পর, 4 বছর পর পর। ঠিক আছে, এই কারণে আমরা মনে রাখবো যে লিপ ইয়ার হলে সাধারণত 4 বছর পর পর আসে, এবং যেদিন আসে সেটা হচ্ছে তখন 29শে ফেব্রুয়ারি হয়। 29শে ফেব্রুয়ারি, সাধারণত 28শে ফেব্রুয়ারি শেষ হয়, না হলে 29শে ফেব্রুয়ারি। ক্লিয়ার? তাহলে লিপ ইয়ার মানে হলো কত, 29শে ফেব্রুয়ারি। আচ্ছা, এরপর বলো তো, এই যে এখানে এই যে আমার কোশ্চেনে এখানে বলা আছে 20 সালে কি ছিল। তাহলে 20 সালে কেউ জন্মগ্রহণ করছে, সে তো 29শে ফেব্রুয়ারি জন্মগ্রহণ করছে। তাহলে এখন 20 সালে যদি 29শে ফেব্রুয়ারি জন্মগ্রহণ করে তাহলে সে কি লিপ ইয়ারে জন্মগ্রহণ করছে। তাহলে 29শে ফেব্রুয়ারি তার কি ছিল, লিপ ইয়ার ছিল। 1 যুগ সমান কত বছর, 1 যুগ সমান 12 বছর। 12 বছরে 1 যুগ হয়, 12 বছরে কি হয়, 1 যুগ হয়। আর 100 বছর সমান 1 শতক, 1 শতক। ঠিক আছে, এরপরে খেয়াল করো, উপাত্ত বিন্যস্ত করার জন্য যে ব্যবহারের চিহ্ন ব্যবহার করা হয়, উপাত্ত চিহ্নিত করার জন্য যে চিহ্ন ব্যবহার করা হয়, উপাত্ত নির্ণয় করার জন্য যে চিহ্ন ব্যবহার করা হয় তাকে টালি বলে। তাই কি বলে, টালি বলে। ঠিক আছে, তাই কি বলে, টালি। কারণ আমি সবগুলোর উত্তর এভাবে দিয়ে রাখছি, কারণ এই পিডিএফটা তখন তুমি পাবা, তোমার কাছে যদি ক্লাসটা নাও থাকে, তুমি যেন সঠিক উত্তরটা লিখতে পারো, দেখতে পারো। ক্লিয়ার? আচ্ছা, এরপরে খেয়াল করো, আমরা যদি চলে আসি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন কি বলছে, এই যে কোশ্চেন গুলো তোমাদের দেওয়া হয়েছে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখবা যে স্যারের কোশ্চেন হুবহু পরীক্ষা পড়ে গেছে, স্যার কিভাবে এই জানলো। ঠিক আছে, দেখবা যে তোমার 10টা এমসিকিউ তোমার কমন। ঠিক আছে, 10টা শূন্যস্থান, 10টা শূন্যস্থানই তোমার কমন। ঠিক আছে, 16টা শূন্যস্থান থাকবে, সাধারণত শূন্যস্থান থাকবে 16টা, 16টাই তোমার কমন। অথবা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টাই তোমার কমন পড়বে। সৃজনশীল বা যেটা বড় প্রশ্ন থাকবে ওটাও তোমার সবই কমন পড়বে। তুমি স্যারের কোশ্চেন গুলো মনোযোগ সহকারে পড়ে শেষ করবা, এবং পাশাপাশি ক্লাসটা দেখে নিবা, তাহলে দেখবা যে তুমি গণিতে 100তে 100 মার্ক পাবা। 100তে 100 মার্ক এই যে আমি সাজেশন করছি না, পরীক্ষা হয়ে যাওয়ার পর এই সাজেশনের উপর আমরা একটা রিভিউ ক্লাস নিব, যাতে দেখতে পারে যে আমরা যে সাজেশনটা দিয়েছি সেই সাজেশনটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। ঠিক আছে, যারা এখনো ফেসবুকে লাইভে যুক্ত হও নাই তারা লাইভে যুক্ত হয়ে যাও, আর টাইম লাইনে শেয়ার করে রেখে দাও, এতে করে তোমরা উপকৃত হবা। এরপর বলছে জনসংখ্যার ঘনত্ব আমরা কিভাবে নির্ণয় করব। তাহলে কোন এলাকার মোট জনসংখ্যা ভাগ আয়তন, তার মানে কি, বাংলাদেশের
বাংলাদেশের আয়তন হলো 1,47,570 বর্গ কিলোমিটার। এই বর্গ কিলোমিটার এটা হলো আয়তন আমাদের, আর জনসংখ্যা আছে প্রায় 17 কোটি বা 18 কোটি, প্রায় 18 কোটি। তাহলে এই 18 কোটি ভাগ 1,47,570 বর্গ কিলোমিটার দ্বারা ভাগ করি, তাহলে প্রতি বর্গ কিলোমিটারে কত জন থাকে তা পেয়ে যাবে। এটা হলো জনসংখ্যার ঘনত্ব বলে বলা হয়। তাহলে আয়তন বের করবো, তাহলে এখানে কি বসাবো? আয়তন বসাবো। মোট জনসংখ্যাকে আয়তন দ্বারা ভাগ করলে কি পাবো? জনসংখ্যার ঘনত্ব পাবো। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হলে ক্লিয়ার লেখো, ক্লিয়ার হলে কমেন্টে ক্লিয়ার লেখো। এরপর কোশ্চেন আছে বিবিধ ও গাণিতিক দক্ষতা। বিবিধ ও গাণিতিক দক্ষতা। আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে? আমরা জানি না। 1 থেকে 10-এর মধ্যে দেখো, 2 একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা, 5 একটা মৌলিক সংখ্যা, 7 একটা মৌলিক সংখ্যা। 9 কি মৌলিক সংখ্যা? 9 কি মৌলিক সংখ্যা? না, 9 একটা বিজোড় সংখ্যা। 9 মৌলিক সংখ্যা নয়। কারণ কি? 9 কে 3 দ্বারা ভাগ যায়। 9 কে কি দ্বারা ভাগ যায়? 3 × 9, 9 কে 3 দ্বারা ভাগ যায়। মৌলিক সংখ্যা আমি একটু আগে বলছিলাম, যে সকল সংখ্যাকে ওই সংখ্যা এবং 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না তাকে বলা হচ্ছে মৌলিক সংখ্যা। 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না তাকে বলা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারবো কয়টা আছে? 4টি। তাহলে 1 2 3 4। তাহলে উত্তর কয়টি? 4টি। এবার একটা সুন্দর কোশ্চেন আসে, খেয়াল করো। সুন্দর একটা কোশ্চেন আসে, খেয়াল করো। সুন্দর একটা কোশ্চেন আসে। আমরা যদি দেখি কোশ্চেনটা যদি দেখি, তাহলে আমরা একটা নোট নিলাম। নোটেতে আমি যদি কোশ্চেনটা আমি যদি লিখি, আচ্ছা নোটে খেয়াল করো, বলছে কি 0.01 ইন্টু 0.01, তাহলে এটা গুণ করলে কত আসবে? গুণ করলে কত আসবে? তাহলে আমি একটু আগে তোমাদের একটা বুদ্ধি শিখাইতেছি। বলো তো, দশমিকের পর কয়টা সংখ্যা আছে? দশমিকের পর কয়টা সংখ্যা আছে? 2টা। তাহলে আমি দশমিক উঠাই দেব। তাহলে 1 গুণন 1, তাহলে উত্তর কত আসবে? 1। দশমিকের পর মোট কয়টা সংখ্যা হবে দেখো তো? 1 2 3 4টা। 4টা হয়েছে না? তাহলে আমি 4টা বসাই দিব এখন। 1 2 3 4, দেখো 0.0। এটা আমাদের কি হবে? সঠিক উত্তর। এটা আমাদের কি হবে? সঠিক উত্তর। যদি এরকম হয়, এরকম যদি আসে, খেয়াল করো, এরকম যদি আসে, এরকম যদি আছে 0.01 গুণন 0.005, তাহলে আমরা কিভাবে সমাধান করব? কমেন্টে জানাও। তাহলে আমরা কিভাবে সমাধান করব? কমেন্টে জানাও, দ্রুত কমেন্টে জানাও, দ্রুত কমেন্টে জানাও, দ্রুত কমেন্টে জানাও, কমেন্টে জানাও। অনেকেই জানিয়ে দিয়েছে, অলরেডি জানিয়ে দিয়েছে। তাহলে আমাদের এখানে কয়টা সংখ্যা? 2টা। এখানে মোট কয়টা সংখ্যা? 3টা। তাহলে সব সংখ্যা উঠাই দিলাম। তাহলে 1 গুণন কত থাকলো? 5। তাহলে উত্তর হলো কত? 5। তাহলে আমাদের সংখ্যা কয়টা? 1 2 3 4 5, তাই না? তাহলে 0.1 2 3 4 5। ক্লিয়ার? ক্লিয়ার? সবাই ক্লিয়ার হলে স্যার ক্লিয়ার লেখো। ক্লিয়ার হলে ক্লিয়ার লেখো এবং লাইক করে দাও। সবাই একটা লাইক করে দাও। ক্লিয়ার হলে ক্লিয়ার লেখো এবং সবাই একটু লাইক করে দাও। ক্লিয়ার স্যার, ক্লিয়ার, ক্লিয়ার। সবাই একটু লাভ রিয়েক্ট দিয়ে দাও। সবাই একটা লাভ রিয়েক্ট দাও। ক্লিয়ার হলে সবাই একটা লাভ রিয়েক্ট দিয়ে দাও। যারা জুমে আসো তারাও দিয়ে দাও, এবং যারা লাইভ সেশনে আসো তারাও দিয়ে দাও। আচ্ছা, এরপর আমরা চলে যাব পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরবর্তী কোশ্চেনে কি বলছে? বলছে কোন সংখ্যাকে 1 দিয়ে, কোন সংখ্যাকে কি বলছে? কোন সংখ্যাকে 1 দিয়ে, কোন সংখ্যাকে 1 দিয়ে গুণ করলে গুণফল কি হবে? কোন সংখ্যাকে 1 দিয়ে গুণ করলে গুণফল কি হবে? কোন সংখ্যাকে 1 দিয়ে গুণ করলে গুণফল কি হবে? ওই সংখ্যাটাই পাওয়া যাবে, ওই সংখ্যাটাই পাওয়া যাবে। যেমন 1 গুণন যদি আমি 5 দেই, তাহলে উত্তর কত আসবে? 5। যদি 1 গুণন 10 দেই, তাহলে উত্তর কত আসবে? উত্তর কত আসবে? 10। তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে 1 দ্বারা গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না। 1 দ্বারা গুণ করলে মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে যে সংখ্যাকে 1 দ্বারা গুণ করতেছি ওই সংখ্যাটাই আমরা পুনরায় ফেরত পাচ্ছি। ঠিক আছে? এখন বলছে এত সংখ্যা দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো। ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কি দেখো? আমরা তো ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাতে আমরা কি লিখতে পারি না? প্রথমে তো 0 লিখতে পারো না। 0, প্রথমে কি আমি 0 লিখতে পারি? প্রথমে কি আমি 0 লিখতে পারি? 0, খেয়াল করো, প্রথমে কি আমি 0 লিখতে পারি? 0 0 3
5, তাহলে কি এটা কি সংখ্যা হলো? 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হলো? হলো না। কারণ কি পূর্ণ সংখ্যার বামে শূন্যর কোনো দাম নাই, পূর্ণ সংখ্যার বামে শূন্যর কোনো দাম নাই। তাহলে আমরা কি লিখতে পারবো? তাহলে সবচেয়ে ছোট সংখ্যা কত? 3, 3 এর পর শূন্য, তারপরে কি 5। এবার তোমরা লিখো এই সংখ্যাটা বৃহত্তম সংখ্যা হলে কত হবে? বৃহত্তম সংখ্যা হলে কত হবে? লিখো, দ্রুত লিখো, বৃহত্তম সংখ্যা হলে কত হবে? 530, 530 সেরা, 530। হ্যাঁ, বৃহত্তম সংখ্যা হলে কত আসতো? 530 উত্তর আসছে। বৃহত্তম সংখ্যা আসলে 530 আসতো। ক্লিয়ার? তোমরা অবশ্যই ভালো কিছু করবে ইনশাআল্লাহ। লিখে থাকো, যারা লাইভ সেশনে আছো তারাও লিখে থাকো, তোমরাও সঠিক অ্যানসার দিচ্ছ। ঠিক আছে, লাইভ সেশন অনেক স্টুডেন্ট সঠিক অ্যানসার দিচ্ছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আর যারা তো জুমে আছো তারা তো আছোই। স্যার ক্লাস কখন শেষ হবে? স্যার ক্লাসটা আজকে যেহেতু তোমাদের একটা ভালো একটা পজিশনে নিয়ে যাওয়ার আমাদের একটা ক্লাস, একটা ম্যারাথন নিচ্ছি আমরা, যেহেতু একটা ক্লাসেই মোটামুটি শেষ করার চেষ্টা করছি তোমাদের একটা হিউজ সিলেবাস, সেহেতু আমাদের একটু সময় লাগবে। পাশে থাকো, সাথে থাকো, দেখবা ক্লাস করতেও ভালো লাগবে, সমস্যা হবে না ইনশাআল্লাহ। আমরা বলতে পারতেছি না যেহেতু আমাদের ক্লাসের প্রায় শেষের দিকেই চলে আসছি। এরপরে চলে আসো কি, এরপরে চলে আসো বলছে কি, খেয়াল করো, মনোযোগ দাও, এইদিকে খেয়াল করো। বলছে যে 3/4 শতকরায় প্রকাশ করো। এইবার বলো, একটু আগে বলছিলাম যে পার্সেন্টেজ থাকলে 1/, কত? 100, 1/100, কিন্তু 3/4 একে শতকরায় প্রকাশ করতে বলছে, মানে 3/4 একে পার্সেন্ট আনতে হবে, পার্সেন্ট দিতে হবে, তাই না? এর পার্সেন্ট করতে হবে না? তাহলে এইটা আমি পার্সেন্ট করব। যদি এইরকম কোশ্চেন আছে, পার্সেন্ট আসলে এখানে কি পার্সেন্ট দেওয়া আছে? পার্সেন্ট কি দেওয়া আছে? নাই, পার্সেন্ট দেওয়া নাই। পার্সেন্ট থাকলে 1/100 লিখতাম, কিন্তু যেহেতু পার্সেন্ট দেওয়া নাই সেহেতু আমরা কি লিখবো? শুধুমাত্র কেবলমাত্র এটার সাথে কি করব? শতকরা যেহেতু বলছে সেহেতু আমরা এখানে 100 দ্বারা গুণ করে দেব। 100 দ্বারা কি করে দেব? গুণ করে দেব। গুণন এটা করে দেব, দিলে কত আসবে? 4/25, তাহলে 25, তাহলে 3/25, 75। যেহেতু 100 দ্বারা গুণ করছি, চিহ্ন কত আসবে? পার্সেন্ট। এখন প্রশ্ন হলো, স্যার 75 আসলো, 75 থেকে ওখানে যাওয়া যাবে না? হ্যাঁ, যাওয়া যাবে। স্যার ওখানে যদি যাইতে চাও তাহলেও সমস্যা নাই। তাহলে আমি কি বলছিলাম? 75 এর সাইডে গেছে পার্সেন্ট আসছে, পার্সেন্ট থাকলে আমাদের কি করতে হয়? ভাগ করে দিতে হয়। কি দ্বারা ভাগ করতে হয়? তাহলে 1/100 লিখতে হবে। তাহলে 75 গুণন 1/100, তাহলে 25 দিয়ে কাটে, 3/25, 75, 4/25, তাহলে কত হবে? 3/4। দেখো আবার স্বাভাবিক জায়গায় চলে আসছে কিনা? এটাই হলো সিস্টেম। তোমাকে দুই দিক থেকেই তোমাকে উত্তর জানতে হবে। তাহলে যদি কোশ্চেন বলতো 75% কত হবে? 75% সমান কত? তাহলে আমরা কি পেতাম? 3/4 উত্তর পেতাম। আবার বলছে 3/4 এর শতকরা কত পার্সেন্ট হবে? তখন আমাদের কি আসছে? তখন আমাদের উত্তর আসছে হচ্ছে কি? তখন আসছে হচ্ছে 75। ক্লিয়ার হলে আমরা পরের কোশ্চেনে চলে যাব। মনোযোগ দাও। আমাদের মোটামুটি সব সঠিক উত্তর সব শেষ হয়ে যাচ্ছে। দেখো আমরা এবার দ্রুত করার চেষ্টা করি একটু। তাহলে বলছে কি, সরল অঙ্কের বন্ধনী কিভাবে বের করব? সরল বন্ধনী না থাকলে কি করব? কি কাজ আগে হবে? ভাগের কাজ আগে হবে। একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি হলে আরেকটি কোণ কত হবে? তাহলে আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180। একটা যদি 90 হয়ে যায় তাহলে বাকি থাকবে কত? 90। তাহলে কত থাকবে? 90। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। এই যেমন এটা একটা আয়তক্ষেত্র, এর ক্ষেত্রফল কি হবে? এই দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো 20 এর 5%। এবার খেয়াল করো, মনোযোগ দাও। 20 এর 5%, আমরা সূত্র যা প্রয়োগ করছি তা পেয়ে গেছি। তাহলে আমরা কি লিখবো? 20 এর 5%। 20 এর মানে গুণ 5%। 5 মানে কি? 5 থাকলো পার্সেন্টের জন্য কত? 1/100, তাই না? তাই তো? তাহলে আমরা এটা করবো, কত আসবে? বলো, কত আসবে? 20, তাই না? তাহলে 20 গুণন 1/20, তাহলে 20 কাটে, তাহলে কত আসবে? 1। তাহলে সঠিক উত্তর কত? সঠিক উত্তর 1। 20 এর 5% সমান 1। 20 এর 5% সমান 1। ঘড়িতে 3টা বাজে, তাহলে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা
কোথায় থাকবে? ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা কোথায় থাকবে? খেয়াল করো, যদি ঘড়িতে 3টা বাজে, তাহলে আমরা যদি একটা ঘড়ি আঁকানোর চেষ্টা করি, খেয়াল করো, এইটা একটা ঘড়ি, ঠিক আছে? এখানে থাকে কয়টা? 12টা। 1 2, এখানে কত থাকে? 3 4 5, এটা এখানে কত থাকে? 6 7 8, এখানে কত থাকে? 9 10 11, এখানে কি 12। তাহলে 3টা মানে কি? 3টা বাজিছে, ঘন্টার কাঁটা ছোট আর মিনিটের কাঁটা কি বড়। তাহলে কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো? 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে না? 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে না? এটা হচ্ছে কি 90 ডিগ্রি কোণ, ঠিক আছে? হ্যাঁ 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 হ্যাঁ, সঠিক উত্তর আলমগীর কবির সঠিক উত্তর দিয়েছে। আচ্ছা ঠিক আছে, এভাবে এই পাশে থাকো। তারপর আমরা চলে যাই নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি বলছে? নেক্সট কোশ্চেন বলছে যে এটা হয়ে গেছে, তাই না? এবার আমরা চলে যাব হচ্ছে তার নেক্সট পেজ। এবার দেখো শূন্যস্থান। তাহলে শূন্যস্থান ঠিক একই রকম ভাবে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। তোমরা এই শূন্যস্থানটা সমাধান করবা, ঠিক আছে? এবং সমাধান করবা, শুধু তাই নয়, আমি এইটা সমাধান করবা এবং তোমাকে সুন্দর করে দেওয়ার পর এই যে আমি কি সুন্দর করে আবার কি লিখছি? উত্তরমালা দিয়ে রাখছি। উত্তরমালা কি রাখছি? দিয়ে রাখছি। খেয়াল করো, উত্তরমালাও কি রাখছি? দিয়ে রাখছি। তাহলে এই উত্তরমালাটা উত্তরমালা ব্যবহার করে তুমি সুন্দর করে সমাধান করে নিতে পারবা। পারবা কিনা বলো? পারবা কিনা বলো? জি স্যার পারবো, জি স্যার পারবো। জান্নাতুল পারবো, ইয়েস স্যার। সাদিকা আফরিন পারবো, কমেন্টে অনেকে বলতে পারছে পারবো স্যার, পারবো, সবাই পারবে, ঠিক আছে? এরপরে চলে যাও, দেখো এরপরে আমি আরো সুন্দর করে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। প্রশ্নের উত্তর। 1 নম্বর উত্তর থেকে কি কি কোশ্চেন হবে, 2 নম্বর উত্তর থেকে কি কি কোশ্চেন হবে, এবং প্রশ্ন উত্তর অথবা কোশ্চেন থাকলে কিভাবে হবে তাদের নোট দিয়ে রাখছি। এবং খেয়াল করো, প্রত্যেকটা প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের পরে উত্তর দেওয়া আছে, প্রশ্নের পরে উত্তর দেওয়া আছে। যদি এইরকম সব জায়গাতে তোমাদের কি দেওয়া আছে? প্রশ্নকে দেওয়া আছে, প্রশ্নের পরে উত্তর করে দেওয়া আছে। তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের ইডু পরিবারের সাথে যোগাযোগ করো। আমরা তোমাদের সর্বোচ্চ সাহায্য করব, যাতে করে তোমরা একটা সুন্দর স্কলারশিপের এক্সামটা ভালো করে দিতে পারো। 5 এর স্কলারশিপ বা বৃত্তি পরীক্ষা, ঠিক আছে? তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখছি স্যার। আর এইটা স্ক্রিনশট না, এটা আমরা পিডিএফ আকারে যাদের প্রশ্ন করার আছে জুমের আনমিউট করে দেন। যাদের প্রশ্ন আছে তারা প্রশ্ন করো। তোমাদের সবাইকে আনমিউট করা হচ্ছে। হ্যাঁ, যাদের কোনো কোশ্চেন আছে তারা কোশ্চেন করতে পারো। স্যার এগুলো কি পিডিএফ আকারে গ্রুপে দেওয়া হবে? হ্যাঁ, পিডিএফ আকারে গ্রুপে দেওয়া হবে। স্যার ওয়েবসাইট থেকে নিব। বুঝি নাই, একজন বলো। স্যার গ্রুপে দিবেন নাকি ওয়েবসাইট থেকে নিব? গ্রুপেও দেওয়া হবে, ওয়েবসাইটে দেওয়া হবে, ফেসবুক পেজেও দেওয়া হবে। সৃজনশীল দিবেন? হ্যাঁ, সৃজনশীলও দেওয়া হবে। কোনটা? 3টা নিয়ে তো প্রশ্ন দিছিলেন না? হ্যাঁ, সেটাতে আমি যেটা লিখছি তুমি সঠিক হয়। তুমি কি লিখছিলা? আমি তো খেয়াল করি নাই। কি লিখছিলা? 3টা ঘন্টার কাটা 3টা থাকে আর মেয়েরা কাটা 12টা থাকে। হ্যাঁ, তাহলে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। ওখানে কোন কোণের কথা বলা হয়েছিল? প্রশ্নটাই ছিল 90 ডিগ্রি বল। স্যার 90 ডিগ্রি। হ্যাঁ, যারা 90 ডিগ্রি বলছে তাদের উত্তর সঠিক হয়েছে। স্যার পিডিএফ গুলো গ্রুপে দিবেন না অ্যাপে দিবেন? গ্রুপেও দেওয়া হবে, আমি একটু আগে বললাম, তোমরা একটু মনোযোগ সহকারে শোনো। গ্রুপেও দেব এবং অ্যাপেও দেব এবং আমাদের ফেসবুক পেজেও দেওয়া হবে।
স্যার গ্রুপে আর অন্যান্য সাবজেক্টও কি দেওয়া হবে? হ্যাঁ, প্রত্যেকটা সাবজেক্ট এইভাবে সুন্দর করে ধরে ধরে তোমাদের করে দেওয়া হবে এবং গ্রুপে দেওয়া হবে। এবং কোনো সমস্যা থাকলে আমাদের অবশ্যই ইডি পরিবারের সাথে যোগাযোগ করবা। আমরা আমাদের সাপোর্ট তাহলে দিতে একটু থাকবো। আর্লি দিয়ে দেন, কারণ বাচ্চারা তো পড়ে শেষ বাংলা করবে। ইংরেজি হবে না? হ্যাঁ হ্যাঁ, বাংলা ইংরেজি আগামীকাল ইনশাআল্লাহ। স্যার এটা পরীক্ষার কোনো ক্লাস আছে? না, এইটার পরে আর পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার কোনো ক্লাস নেই। ওকে স্যার। স্যার সংক্ষিপ্ত প্রশ্ন দিবেন না? হ্যাঁ, সংক্ষিপ্ত প্রশ্ন এই যে দিয়ে রাখছি, এই যে এগুলো পিডিএফ আকারে তোমাদের কাছে চলে যাবে, তোমরা এখানে সব থেকে সমাধান করে নেবা। আর খুব মনোযোগ আর সহকারে পড়বা, দেখবা যে এখান থেকেই সব কোশ্চেন কমন পড়বে ইনশাআল্লাহ। হ্যাঁ, তারপরে স্যার 6টা কি 6 এর ক্লাস হবে? এইটা তোমাদের রুটিন অনুযায়ী ক্লাস হবে। নিতে পারবো? আগামীকাল কয়টা ক্লাস হবে? 10টা থেকে ক্লাস শুরু হবে আগামীকাল। তোমাদের গ্রুপে মনে হয় বলে দেওয়ার কথা। স্যার অন্যান্য সাবজেক্ট গুলো দিয়ে দিলে ভালো হতো। আমি তো গণিতের টিচার, আমি তো দিয়ে দিচ্ছি, আর বিজ্ঞান এবং সমাজের সাবজেক্ট দিয়ে দিছে। হ্যাঁ হ্যাঁ, স্যার তাও তো হয়ে গেছে। একজন বলেন। স্যার কখন ক্লাসটা কালকে? কালকে 10টায় ক্লাস আছে। বিজ্ঞানের তাও তো হয়ে গেছে। পরীক্ষা। হ্যাঁ, বৃত্তি পরীক্ষা 5 এর বৃত্তি পরীক্ষা 10টায় একটা, 12টায় একটা ক্লাস আছে, দুইটা ক্লাস হবে, ইংলিশ আর বাংলা। কালকে কোন কোন সাবজেক্টের ক্লাস? ইংলিশ আর বাংলা। স্যার গ্রুপে লিংক দিয়ে দিবেন? হ্যাঁ, গ্রুপে লিংক দিয়ে দিবে। ক্লাসের পরে কি সাজেশনটা দিবে? হ্যাঁ, ওই ক্লাসগুলোর পরে ওই ক্লাসে সাজেশন দিবে। আমি যেমন গণিতের ক্লাস নিয়ে নিয়েছি, গণিতের ক্লাসের পর আবার গণিতের সাজেশন ফেসবুক ওয়েবসাইট এবং ইয়াতে দেওয়া হবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। ওকে স্যার, ধন্যবাদ। পরে কালকেও কি গণিত ক্লাস হবে? না, গণিত ক্লাস আর হবে না, যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে আমরা আবার ক্লাস নিব। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার স্যার ঠিক আছে, সবাইকে তাহলে মিউট করে দিলাম। সবার সুস্থতা কামনা করছি। আর সবাই, আমি যাচ্ছি যে ইডু পরিবার এবং আমাদের ফেসবুকের সাথে যারা যুক্ত ছিল লাইভে, তারা সবাই যেন একটা সুন্দর ভালো ফলাফল নিয়ে আসতে পারে, এবং তাদের জন্য শুভকামনা, অগ্রিম শুভকামনা জানিয়ে আমার ক্লাস আমি মোহাম্মদ শাহরিয়ার জামান এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।